নীর আবার ধপাস করে শুয়ে পড়ল। এরপর মেরিনকে টেনে বুকে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। একটা সাউন্ড করলে বলেই নীর মেরিনের তেলটাকে কিস করা ধরলো। মিনিমাম 2 ঘন্টা পর ছাড়লো। ততক্ষণে মেরিন ঘুমিয়ে পড়েছে। পাগলি। পরদিন ওরা আবার চৌধুরী বাড়িতে গেল। মেরিন তো রেগে আগুন হয়ে গেল। ঠিক করে গেল আর কখনো খান বাড়িতে যাবে না। সারাটা রাস্তা মেরিন কাঁদতে কাঁদতে গেছে। এমনকি বাসে গিয়েও কান্না করছে। নীর কান্না না থামিয়ে সেই তখন থেকে আরও ওকে নকল করছে, ভেঙাচ্ছে, যার জন্য মেরিন আরও বেশি কান্না করছে। তখন নিহাল এসে নীরের কান টেনে বলল, এই অপদার্থ আমার মামুনিতে কান্না করছে, তুই থামানো তো দূরের কথা আরো বেশি করে কান্না করাচ্ছিস। দেখ তোর আজকে কি করি। মামুনি, এই অপদার্থর তাকে আজকে আমি বাদর নাচাবো। এখন তো একটা মিষ্টি কালার হাসি দাও। সত্যি? চলো আমার সাথে নিচে চলো। ওরা নিচে গেল। নিহাল নীরকে নিয়ে কানে ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। মেরিন হেসে কুটি কুটি। পরে রাতের খাবার টাবার খেয়ে মেরিন রুমে গেল। রুমে এসে মেরিন অনেক অবাক হলো, কারণ নীরের রুমটা ঠিক ও রুমের মতোই সাজানো। এমনকি পেন্টটাও ও রুমের মতো। বিয়ের দিন তো রাত ছিল তাই দেখা হয়নি, আর আগের দিন খেয়ালই করেনি। এখন খেয়াল করলো। মেরিন ঘুরে ঘুরে দেখতে লাগলো। বারান্দায় গেল, দেখলো ওর দোলনার মতোই দোলনা। হলুদের শাড়িটাও ঠিক আমার মনের মতো ছিল, বিয়েটাও। পরশু রাতে ফুলগুলো দিয়ে রুমটা আমার মনের মতোই সাজানো হয়েছে। কালকে রিসেপশনেও আমার ইচ্ছে অনুযায়ী সব ডেকোরেশন হলো, এমনকি আমার গেট আপটাও। আর রুমটাও তো আমার রুমের মতোই, বেডটাও। আমার উইশ তো কেউ জানে না। আর আমি যে আমার রুম ছাড়া অন্য কোথাও কমফোর্টেবল না, সেটাও আব্বু আম্মু ভাইয়া ছাড়া কেউ জানে না, কেবল একজন ছাড়া, সে হলো নীর। উনি তো আমার সবটাই জানেন, মানে জানতেন, কিন্তু আমার মতো তো উনিও জানতো না যে ওনার বিয়ে আমার সাথে হয়েছে। কতটা অবাক হয়েছিল। আর জানলেও কি এমন করবে কেন? উনি তো কোন না কোন মোহকে ভালোবাসে। আচ্ছা, মোহের নাম কি? যাই হোক, আমার বাপের কি? হারামজাদা বাপ, তোর কপালে বউ নাই দেখিস। ভাল লাগে না। মেরিন, আমার কান এত চিল্লান কেন? আধা ঘন্টা ধরে ডাকছি। বয়রা, জাদুঘর দেখা শেষ? জাদুঘর? আমি তো জাদুঘরে যাইনি, আমি তো এখানেই ছিলাম। মাথা মোটা, তোমার ঢ্যাঁড়স মার্কা মাথায় কিছু ঢুকবে না। আচ্ছা, আপনি নিজের রুমটা আমার রুমের মতো করে সাজিয়েছেন কেন, মিস্টার কপিক্যাট? কেন? পৃথিবীতে কি তুমি একমাত্র ডিজাইনার যে তোমার মতো আর কারোরটা হবে না? আমার রুম অলওয়েজই এমন। পরদিন সবাই খাবার টেবিলে বসে নাস্তা করছে। তখন নীর রেডি হয়ে নামলো। মেরিন আরেক দফা ক্রাশ খেলো, কারণ এই প্রথম ও নীরকে এইসব ফর্মাল লুকে দেখলো। চোখে চশমা পরা, সাদা শার্ট, কালো কোট, হাতে আরেক কালো কোট, পুরাই পারফেক্ট। মুখে চিরপরিচিত বাঁকা হাসি, আর সেই টোলে মেরিন বারবার মরে যায়। এ কি, তুমি আজকে বের হচ্ছ? আজকে একটা স্পেশাল মিটিং আছে। তুমি তো ছুটিতে ছিলাম, বাট বিয়ের জন্য ছুটি কাটিয়ে ঘরে বসে থাকা একটা ফালতু বাহানা। বেশি করছো কিন্তু। বাবা, আমার কাজ আছে, আর জাস্ট একটা মিটিং, চলেই তো আসবো। তাহলে ওই কালো কোট নিয়ে যাওয়ার কি দরকার? বাবা, ফরগেট ইট। নীর হাতে একটা আপেল নিয়ে চলে গেল। নিশা নীরের বোন ফিসফিস করে বলল, মিটিং না ছাই, গেছে তো ওই সাতজনের সাথে দেখা করতে। ছং। নিশা কথাটা আস্তে করেই বলল, কিন্তু মেরিনের পাশে বসার কারণে মেরিন সবটা শুনতে পেল। মেরিন সব ঠিকই শুনলো। তার মানে সত্যি ওনার জীবনে কেউ আছে? আমি ওনাকে ভালোবেসে জীবনে আর কাউকে ভালোবাসলাম না, আর উনি, তার মানে উনি কখনো আমাকে ভালোই বাসেনি। না বাসুক, আমার বাপের কি, আমিও প্রেম করব, পরকীয়া প্রধানমন্ত্রী হব। মেরিন খাওয়া অর্ধেক রেখেই উঠে গেল। কি গো সজিল, উঠে গেলি যে? আরে খাবো না দিদা। কিছুই তো খেলে না মামুনি। আর খাবো না। মেরিন রুমে চলে গেল। একটু পর, আসবো আপুমনি? আরে আপু যে, আসো আসো, তোমার আবার জিজ্ঞেস করতে হয়? নিশা ঢুকলো। কেন জিজ্ঞেস করতে হবে না কেন? কারণ না তো আমি কারো রুমে কখনো নক করে যাই, আর না কেউ আমার রুমে নক করে আসে। পাগলি। আচ্ছা, তখন উঠে এলে যে? এমনিতেই। আমাকে মিথ্যে বলবে? তখন আমার কথাটা শুনে ফেলেছিলে তাই না? বুঝি বুঝি, আমিও তো কারো স্ত্রী, আমি বুঝি। মানে?
মানে নিজের স্বামী অন্য কারোর দিকে তাকালে সহ্য হয় না। তার উপর আসলে একটা মডেলের প্রেমে পড়েছে। বেয়াদব একটা মেয়ে, কী জাদু করেছে কে জানে। পরিবারের কেউ ওই মেয়েটাকে পছন্দ করেনি, কিন্তু অনেক কষ্টে দাদু ভাইয়ের ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে। সবাই মনে করেছে হয়তো তুমি এলে ও ভুলে যাবে ওই মেয়েটাকে, কিন্তু কেন যেন আমার হচ্ছে মনে যে আজকে ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছে। থাক, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, আসছি। নিশা চলে গেল। মেরিনের কি করতে ইচ্ছা করছে সেটাও নিজেই জানে না। ওদিকে নীর ফুল ভলিউমে গান বাজিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। সেই সাথে কোনো এক জায়গার সিসিটিভি আর লাইভ টেলিকাস্ট দেখছে আর বাঁকা হাসছে। তখন একটা কল এলো। নীর গাড়ির সাইড করলো, এরপর ফোন ধরলো। হ্যালো ডিয়ার, কাজটা খুব ভালোভাবেই করেছো। লর্ডস অফ লাভ। মা, আচ্ছা রাখছি। এখন তোমার জানকে আমি শান্তি দিব। নীর আবার ড্রাইভ করতে লাগলো। রাত 11টা। নীর বাসায় ফিরলো। এটা কি বাসায় ফেরার সময় নীর? কাজ ছিল বাবা। আমাকে কাজেও দেখিও আর ওকালিন্ত দেখিও না। 20 বছর ধরে ওয়াকালিন্তি করেছি আমি, 10 বছর ধরে জজমেন্ট করছি, তাই আমাকে বাজে অজুহাত দিও না। আরে আমার কথা শেষ হয়নি, ওরা বন্ধ করো, বিয়ে হয়েছে, এবার যাও রুমে যাও। নীর রুমে গেল। গিয়ে দেখলো যে মেরিন রুমে নেই। উকি দিয়ে দেখলো যে মেরিন বারান্দায়। चैन हो मेरे दिल का, सिर्फ तुम सिर्फ तुम। গাইতে গাইতে নীর ওয়াশরুমে গেল। বেরিয়ে বারান্দায় গেল। গিয়ে দেখলো যে মেরিন মুচকি মুচকি হাসছে আর ফোনে কথা বলছে। নীর চুপচাপ মেরিনের সামনে গিয়ে বসলো। মেরিন যেন নীরকে দেখেই নিয়ে ও কথা বলতে ব্যস্ত। কথা বলতে হলে যে কারো নাম্বার ডায়াল করতে হয় সেটা বোধহয় দ্য মেরিন বন্যা নীর খান চৌধুরী ভুলে গেছে। হা হা হা। এই রে, জানলো কি করে? শাট আপ। বলেই মেরিন রুমে চলে গেল। নীর হাহা করে হাসতে লাগলো। রুমে গিয়ে দেখে মেরিন শুয়ে পড়েছে, হয়তো ঘুমো। অথচ মেরিন রুমে এসেছে 5 মিনিটও হয়নি। অষ্টম আশ্চর্য। একটু পর ঘুমের মধ্যে মেরিন বুঝতে পারলো ওর দম ছাড়তে কষ্ট হচ্ছে। চোখ মেলে দেখে যে নীর ওকে কিস করছে। আম আম নীরের ছাড়ার নাম নেই। মেরিন বাধ্য হয়ে নীরের ঠোঁটে কামড় দিল, কিন্তু এতে কোনো লাভ তো দূরের কথা, আরো ক্ষতি হলো। একটু পর, আপনার সমস্যাটা কি? তুমি মানে? তুমি আমার বাসায় থাকছো, খাচ্ছো, ঘুমাচ্ছ, অথচ আমি বাইরে থেকে এসেছি, কোথায় একটু সেবা করবে, খাবার বেড়ে দিবে, খাইয়ে দিবে, তা না করে নাক ডেকে ঘুমাচ্ছ। আমি শ্যাট আপ। আমার কথা কি শেষ হয়েছে? তুমি জানো আমার কত ক্ষুধা লেগেছে? গিয়ে খান না। কেন? বউ আছে কি করতে? আমি আপনার বউ না। সেটা তো আমার মন জানে যে তুমি আমার বউ না, কিন্তু মস্তিষ্ক তো না। মানে? তোমার মাথা ঢেঁড়স মার্কা। মন থেকে তো আমি আমার মোহকে ভালোবাসি, ওকেই বউ মানি, বাট মস্তিষ্ক তো খালি লজিক খোঁজে, আর লজিক্যালি লিগ্যালি তো আনফর্চুনেটলি তুমি আমার বউ। ওই হারামজাদাকে কিভাবে বোঝাবো? মেরিনের ইচ্ছা করছে নীরের মাথার সব চুল ছিঁড়তে। যে ভাবা সেই কাজ। মেরিন নীরের চুল টানতে গিয়ে বলল, ওই, এই রাত দুপুরে আমার ঘুম নষ্ট করে এই ফালতু প্যাচাল বন্ধ না করলে তোরে আমি ঠাকুমার ঝুলির টেকো বউ করে দেব। শালিক কেশবতী ছোট বউ। মেরিনের চুল টানে নীরের চুল, তো চুল মনে হচ্ছে নীরের কল্লাটাই শরীর থেকে খুলে আসবে। মেরিন যে এমন তারও হামলা করবে তা নীর বুঝতেই পারেনি। নীর কোনো রকমে নিজেকে ছাড়িয়ে হালকা করে মেরিনের চুল হালকা করে ধরলো। দেবটান। মেরিন চিল্লানো কমপ্লিট করতে পারলো না। তার আগেই নীর মেরিনের মুখে চকলেট ঢুকিয়ে দিল। এত চিল্লাও কেন? ভীষণ ক্ষুধা লেগেছে। যদি 5 মিনিটের মধ্যে খাবার না দাও তাহলে এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো। নীর এত কিছু বলল, মেরিন তার কিছুই শুনতে পায়নি, কারণ ও চকলেট খেতে ব্যস্ত ছিল। ইয়াম্মি। এখন নীরের ইচ্ছা করছে নিজের চুল ছিঁড়তে। ওই কি? চুপচাপ 5 মিনিটের মধ্যে আমার খাবার সার্ভ করো, না হলে আমি তোমাকে খাবো। পারবো না, আমি ঘুমাবো। তুমি যাবে না, আমি তোমাকে খাবো। গো ফাস্ট। মেরিন গেল, খাবার বাড়লো। নীর দেখলো যে মাংস জমে গেছে, তাই দেখে বুঝলো যে বাকি খাবারগুলোও ঠান্ডা, যার মানে খাবারগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছে। তোমার কি মনে হয় যে আমি এই খাবারগুলো খাবো? কেন খাবেন না? কেন, অনেক মজা হয়েছে। মজা না? খান।
চুপচাপ খাবার গরম করে আনো। কি বললেন আপনি? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমাকে মেরিন বন্যা খানকে খাবার গরম করতে বলছেন? বলছি, ভালোভাবে বলছি। তাই ভালো মতো কাজ করো, তা না হলে কপালে মহামারী আছে। আর তাছাড়াও তুমি এখন মেরিন বন্যা খান নও, মেরিন বন্যা নীর খান চৌধুরী। যা পারেন করেন। রোম্যান্স করব কিন্তু করেন। ভেবে বলছো? একে দিয়ে বিশ্বাস নেই, গরম করে দে মেরিন, কিন্তু কিভাবে করব? মেরিন খাবার নিয়ে গেল। চুলা কিভাবে জ্বালাবে? আগুনে মেরিনের অনেক ভয়। কি করি 10 হাত দূর থেকে গ্যাস অন করতে যাচ্ছে ভয়ে ভয়ে, যা দেখে নীর হেসে গড়াগড়ি খাচ্ছে। আপনি কি কোনো সার্কাসে এসেছেন যে এত হাসছেন? তুমি নিজেই তো একটা জীবন্ত চলন্ত সার্কাস। মেরিন নীরকে 101টা বকা দিয়ে খাবারগুলো ওভেনে ঢোকালো, এরপর বের করলো। ধাপধুপ করে টেবিলে রেখে চলে যেতে নিলে নীর টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে। পারবো না। তুই ঘুমের জ্বালায় তাকাতে পারছি না। তোমার কি মনে হয় যে গোতাগুতি করে উঠতে পারবে? কি? মেরিন চুপ করে রইলো। শোনে, হ্যাঁ। খেয়েছো? কেমন বউ গো তুমি, যে বর খাওয়ার আগেই খেয়ে ফেললা? আমি কি আর তেমন আদিম ডাইনোসর মার্কা বউ যে জামাই, তাও আবার আপনার মতো জামাইয়ের জন্য না খেয়ে বসে থাকবো? ভালো করেছো, এখন আমাকে খাইয়ে দাও। কার দুঃখে? আমার দুঃখে। আপনার মোহ পাখির কাছে। তার কাছেই তো ছিলাম। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটাই ওর নরম হাতে করেছি। ডিনার বাকি রাখলেন কেন? ভাবলাম মোহ পাখিকে কত খাটাবো। তুমি আছো কি করতে আমার বউ, দেখি খাইয়ে দাও। পারবো না। বলেই নীর মেরিনকে সুড়সুড়ি দিতে লাগলো, আর তাতেই মেরিন সাপ, ব্যাং, ক্যাঙ্গারু, খরগোশ সবকিছুর মতো লাফাতে লাগলো। প্লিজ প্লিজ থামুন। আম্মু। খাইয়ে দিবে বলো? দিব। গুড বউ। মেরিন নীরকে খাইয়ে দিতে লাগলো। নীর খাবারের থেকে বেশি মেরিনের হাত খেতে লাগলো। একটু পর নীর মনের সুখে গত 3 দিনের মতো মেরিনের তিলটাকে ধরেছে। আপনি আমার তিলটাকে কি মনে করেন বলবেন? আমার সম্পত্তি। 10 দিন পর বিকালে মেরিন মনের সুখে ঘুরে উড়াচ্ছে, তখন কল এলো। মেরিন 25 বস্তা রাগ নিয়ে ধরলো। হ্যালো। হ্যালো, মেরিন বন্যা নীর খান চৌধুরী বলছেন? ম্যাম, আমি রহুল। তাতে আমার বাপের কি? ম্যাম, আমি আপনাকে হায়ার করতে চাই। কাকে খুন করতে? দেখুন আমি খুনটুন করতে পারি না। পারলে আমার জামাইটারেই কবে করতাম। না না ম্যাম, খুন না। আমি আপনাকে একটা কেস লড়ার জন্য হায়ার করতে চাই। ভালো কথা, তাহলে কোনো লয়ার হায়ার করুন। আমাকে ফোন করলেন কেন? ম্যাম, আপনিও তো একজন লয়ার। ও হ্যাঁ, তাই তো মনে পড়েছে। এখন বলেন তো, বলেন কি নাটক? ম্যাম, দেখা করে কথা বলতে চাই। কেন, আমি কি কোনো ফিল্ম স্টার? না মানে ম্যাম। বলে ফেলেন। রাহুল বলল। আচ্ছা, লড়বো। ম্যাম, টাকা পয়সা কত নেবেন? টাকা লাগবে না, তার বদলে চকলেট দিবেন 25 কেজির বেশি। ডেইরি মিল্ক, কিটক্যাট, ফ্লেক, গ্যালাক্সি, ডার্ক চকলেট, চকলেটগুলো স্নিকার্স ভুলেও দিবেন না। আর কোনো চকলেটে যদি বাদাম থাকে, আপনার আমি বাদাম গাছে উল্টো লটকাবো। গট ইট? লোকটা আর কি বলবে, অজ্ঞান হয়ে গেল। রাতে নীর এলো, দেখলো মেরিন ব্যাগ গোছাচ্ছে। ভিডিও কলে মেঘের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাগ ভরা শেষ। আপনি কি যুদ্ধে যাচ্ছেন ম্যাম? হ্যাঁ, সমস্যা? তো আপনার টিমকে জেতাতে যাচ্ছেন না হারাতে? মাইন্ড ইওর ওন বিজনেস। শুনলাম কেউ নাকি হাতে একটা কেস পেয়েছে। হ্যাঁ তো। আহারে। আহারে বললেন কেন? ওই লোকটার জন্য বেচারার কপালে যে কি আছে। ওই লোকটার ফিউচারটা ব্রাইট। গুড জোকস। আপনার কথার মানেটা কি সন্দেহ যে আমি জিততে পারবো কি পারবো না? জিত সেটা তো দূরের কথা, আগে ইনভেস্টিগেট তো আগে করো, দেখা যাবে কেস শেষ হতে হতে বেচারাই শেষ। মেরিন রেগে মেগে দিল নীলের হাতে কামড়। পরদিন নীলের একটা জরুরি কাজ থাকায় নীর ভোরের দিকেই চলে যায়। বেলা 10টা বাজে। মেরিনের ফোনটা ট্যাটে করে উঠল। 35 বার বাজার পর মেরিন ঘুম ঘুম চোখে ফোন ধরলো, আর ধরে যা বুঝতে পারলো যে এটা রুহুল, যার সাথে ওর 10:30টায় মিটিং ছিল। আর কেস ইনভেস্টিগেশন আর এখন 12টা। মেরিন দিল একটা চিল্লানি। কোনো রকমে ফিক্সড জায়গায় গেল আর গিয়ে দেখলো। মেরিন গিয়ে দেখলো যে নীর দাঁড়িয়ে আছে, পা দুটো ক্রস করে, গাড়িতে হেলান দিয়ে। কালো ড্যানিম প্যান্ট, কালো রঙের শার্ট, চোখে কালো চশমা।
বুকের দিকে দুটো বোতাম খোলা, সাদা ফর্সা বুকটা বেরিয়ে আছে, সেই সাথে বুকের বাঁ দিকের লাল তীরটাও আজকে বেরিয়ে আছে। ডান হাতে ঘড়ি, সে হাতে মোবাইল টিপছে, আর অন্য হাত দিয়ে একটু পরপর চুল ঠিক করছে, যেটা নীরের স্বভাব। বাঁকা হাসি দিয়ে আছে, তাই টোলটা পড়ে আছে। আরেক দফা ক্রাশ খেতে বাধ্য হলো মেরিন। ওখান দিয়ে যত মেয়ে যাচ্ছিল তারা পরে ধরে নীরকে দেখছে। লুচির পরোটা বুইরা খাটাস হয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, এমন সাজ দিয়ে এসেছে যেন বিয়ে করতে এসেছে। কি তার ভাব, বিবাহিত বাদর। তোর বিয়ে করার ভূত, আমি কুপিয়ে রসমালাই বানাবো। তখনই নীরের অ্যাসিস্ট্যান্ট রুবি এলো। রুবি অনেক স্টাইলিশ, নীর ওরও ক্রাশ, বাট বেচারি চেকা প্রাপ্ত। এই রাক্ষসটাকে ধারালো আমার ডার্ক চকলেটের ঘাড়ের। হ্যালো ম্যাম। নো রিয়াকশন। ম্যাম আমি রহুল। মেরিন রক্তচক্ষু করে বলল। আর আমি ব্রহ্মদৈত্য। আশেপাশে সবাই শুনল। মেরিন, নীর মেরিনের দিকে এগিয়ে গেল। তুমি এখানে কি করছো? আমার বাপের মাথা করছি শালি। নট সো ফানি। হ্যালো ম্যাম, আমি রুবি। আমি আপনার কোন জন্মের টিচার যে আমাকে ম্যাম ডাকলেন? ম্যাম, আপনি স্যারের ওয়াইফ তো, তাই। আর জামাই তো লয়ার না, থুরি টিচার নাম। তাহলে আপনাকেও স্যার ডাকছে যে? ম্যাম, আসলে আমি নীর স্যারের অ্যাসিস্ট্যান্ট। তাতে আমার বাপের কি মিস? না মানে ম্যাম, রূপ, কিছু মানুষ সোজা মুখে কথা বলতে পারে না, তাই তাদের সাথে কথা বলা আর গাছের সাথে কথা বলা ভালো। রাহুল কোথায় গেল? ম্যাম ওই যে আমি। দেখুন, এখানে থাকলো কিছু পোকেমন প্যাক করবে। এই, তুমি এখানে ইনভেস্টিগেট করতে আসছো? হ্যাঁ, আপনার সমস্যা? আমার কেন হবে সমস্যা? বাট মিস্টার রুহুল, আপনি অকালে শহীদ হতে চাইলে, আই মিন সুইসাইড করতে চাইলে অনেক ভালো ভালো উপায় আছে। সেগুলো বাদ দিয়ে এই উপায়, ব্যাড আইডিয়া। আর কাউকে পেলেন না? স্যার আপনি তো বললেন যে এই কেসটার জন্য মেরিন ম্যাম বেস্ট হবে। মনে মনে এই রে বাঘিনীর থাবা না খেতে হয়, শালা আকাশকে কোনো কাজ দেয়াই ঠিক না। ও, তো আপনি আমার আরাম সহ্য করতে পারেননি, তাই তো বলি বলা নাই কয়া নাই, কে আমার শান্তিতে পানি ঢালে। কেসে ঢুকিয়ে দিলেন, ভালো করেননি মিস্টার চৌধুরী। আর এই যে মিস্টার টহল। ম্যাম টুটুল। ওই একই। কেসটা সলভ করি, এরপর আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ, মিস্টার টহল। চলুন। কিছুদিন পর মেরিন কেসটা ইনভেস্টিগেট করলো, এরপর লড়লো আর জিতলো। বাবা, তুমি জিতে গেলে ভাবা যায়। আচ্ছা, জজকে টাকা খাওয়াওনি তো, নাকি সাক্ষী কিনে নিয়েছো? আপনি কি সবাইকে নিজের মতো মনে করেন? মানে? খুব সহজ, টাকা খাইয়ে সাক্ষী কিনে। কি বললা? তুমি জানো সবাই নীর আহমেদ চৌধুরীর সততার তুলনা দেয় তুলনা। গত 5 বছরে প্রতিটা কেস আমি সততার সাথে জিতেছি, একটা কেসও হারিনি, বুঝেছো? ওরে আমার সত্যবাড়ি গোপাল ভাঁড়ের মন্ত্রী মশাই রে। মেরিন নিচে চলে গেল, নীরও গেল। নীর, হ্যাঁ বাবা। তোমাদের বিয়ে তো 1 মাস হয়ে গেল, হুম তাই আমি ঠিক করেছি তোমাদের হানিমুনে পাঠাবো। হুম কেন মানে কি? যাবে তো যাবে। আমি ভেবেছিলাম তোমাদের প্যারিস বা সুইজারল্যান্ড পাঠাবো, কিন্তু ভোর নিরাশ। বর বলল যে ইন্ডিয়ার কথা, কাশ্মীর, সিমলা, মানালি, মুম্বাইয়ের কথা। মামুনি নাকি প্যারিস, সুইজারল্যান্ড ইনকোর করছে। এই দুলা ভাইয়া কিভাবে জানলো? আমার ড্রিম ছিল হানিমুনে ইন্ডিয়া যাওয়ার। দূর, গবেষণার কি দরকার? আমি জাহাজ আদার ব্যবসা জেনে আমার বাপের কি? ড্রিম ফুলফিল হচ্ছে, সেটাই এনাফ। শাহরুখ খানের বাড়ি দেখতে পারবো। হয় এই মেয়ের সাথে আমি কোথাও যাব না। তোমাকে জিজ্ঞেস করিনি, বলেছি। কিন্তু বাবা। কেন কিন্তু না? গট ইট। বাবা, মামুনি, হ্যাঁ বাবা। কালকে থেকে শপিং স্টার্ট করো। ওকে বাবা। আর এই অপদার্থ যদি ঝামেলা করে তো তোমাকে বলবো। থ্যাঙ্কস, লাইক মি মামুনি। রাতে মেরিন বসে বসে চকলেট, দুধ আর কোকাকোলা খাচ্ছে, যার মানে মেরিন এখন বেজায় খুশি। আমার সাথে হানিমুনে যাওয়ার জন্য কারো খুশি যেন আর ধরে না। মনে হয় সে আজও আমাকে ভালোবাসে, বড় বেশি ভালোবাসে। বেশি ভালোবাসি, তবে তা ভিত্তিহীন। আপনি তো আমাকে ভালোবাসেন না। তবে যদি ভেবে থাকেন
যে কোনো শাকচুন্নিকে এখানে এনে ঢোকাবেন, তবে আপনাকে বোঝাবো যে কত ধানে কত মরিচ। শালিক কামিনী। এই যে মিসেস, কি হলো? কথা বলো। কথা 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 হয়েছে, এখন আমি খাই। হ্যাঁ খাও। রান্না তো আর করতে পারো না কিছু? পারি তো রান্না করতে। ভালো। কি? এত অবাক হওয়ার কি আছে? কি রান্না করতে পারো? আনারসের পায়েস। অষ্টম আশ্চর্য। খাবেন আনারসের পায়েস? তার ছিঁড়ার গোডাউন মাথাটাই গরম করে দিল। মেরিন হেসে লুটোপুটি খাচ্ছে, হেসেই যাচ্ছে। ওর মনে হলো নীর ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আগের মতো, তাই তাড়াতাড়ি নীরের দিকে তাকালো, কিন্তু দেখলো নীর অ্যাটম বোম হয়ে তাকিয়ে আছে। ভালো হতে পয়সা লাগে না? বলেই নীর ওয়াশরুমে চলে গেল। আজব কাণ্ড তো, রোজই মনে হয় উনি আমার দিকে তাকিয়ে আছেন। দূর, ভাল লাগে না। আমাকে ওই মোহ পাখিকে খুঁজে বের করতে হবে, এরপর ওর চুল দিয়ে হালুয়া রান্না করে এই পেতনিটাকে খাওয়াবো। 2 দিন পর সারা চৌধুরী পরিবার গ্রামে গেল। নীর যাবে না বলে মেরিনেরও যাওয়া হলো না। শীত বলে কেউ আর মেরিনকে জোরও করলো না। ওরা বের হতেই নীর ঢুকলো। এ কি আপনি আপনি না বলে গেলেন কখন ফিরবেন তার ঠিক নেই? ইট ওয়াজ এ ড্রামা বেবি। তাতে আমার বাপের কি? নীর ফ্রেশ হয়ে উপরে চলে গেল। নীর ফ্রেশ হয়ে এসে দেখে যে মেরিন মনের সুখে কার্টুন দেখছে। ধপাস করে টিভি বন্ধ করে দিল। এসবের মানে কি? আমার মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইছে। আমার চকলেট আমি দিতে পারবো না। চকলেট না, অন্য কিছু চাই। কি বলছি। বলেই নীর মেরিনের দিকে বাড়তে লাগলো। এই পেতনিটা এভাবে আসছে কেন? আমার ঠোঁট দুইটার উপর আবার হামলা করবে না তো? দূর, হুস হুস হুস, হুর হুর। নীর মেরিনের একেবারে কাছে চলে গেল। মেরিন চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো, তবে কিছুই বলল না। মেরিন চোখ মেলে দেখে নীর কোমরে হাত দিয়ে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি? খালি উল্টাপাল্টা কথা ভাবা না। তোমার ওই জঘন্য ঠোঁটে হামলা করতে আমার বইয়েই গেছে। করল্লার মতো ঠোঁট। আমার ঠোঁট যখন এতটাই বাজে, তো যখন মন চায় তখন হামলা করেন কেন? তোমাকে বলতে বাধ্য নই। যাও গিয়ে আমার জন্য কেক বানাও। ঠাকা পড়েছে আমার। দেখো, আমি জানি তুমি কেক বানাতে পারো, সো নো বাহানা। পারবো না। তুমি ভালো মতোই জানো যে আপনি খেপে গেলে আমার কপালে দুঃখ আছে। ইমপ্রেসিভ। আমার ডায়লগ মুখস্থ করে ফেলেছো দেখছি। এখন যাও কেক বানাও। কি? নো টক, গো। মেরিন বিরক্তি নিয়ে নামলো। আরে কেক বানাতে পারলে কি হবে? সব ইনগ্রেডিয়েন্টস তো আম্মু দিত। এখানে কোথায় পাবো? কোনো সার্ভেন্টকে জিজ্ঞেস করি। তবে মেরিন গিয়ে বুঝতে পারলো যে সব সার্ভেন্টদের নীর বিদায় করেছে। রান্নাঘর ভার্সেস মেরিন। কোনো রকমে মেরিন কেক বানালো, বানিয়ে টেবিলে রাখলো। নীর কেক দেখবে না মেরিনকে দেখবে বুঝতে পারছে না, কারণ মেরিনকে জীবন্ত কেক লাগছে। তাও কোনো রকমে নিজেকে সামলে ছুরি দিয়ে কেকটা কাটতে গেল, কিন্তু ছুরি কেটে যায়। ছুরি ভেঙে যাওয়ার উপক্রম, তবুও কেক কাটতে চাচ্ছে না। তবুও কোনো রকমে কেকের এক কোণা কেটে দোয়াদুরুদ পড়তে পড়তে নীর সেটা মুখে দিল। আর মুখে দিয়ে মুখে ভাতের ভাত বেরিয়ে আসার উপক্রম। দৌড়ে ওয়াশরুমে গেল, রেগে গেল। ফাইজলামো করো আমার সাথে? কেউ কিছু খেতে চাইলে বুঝি এমন করে বানাই? আমি জানি না তুমি কত ভালো কেক বানাও, তাহলে এমন করলা কেন স্টুপিড? মেরিন কষ্ট পেল। একদম হাতের মতো চিল্লাবেন না। আমার কি দোষ? আপনি তো জোর করে পাঠালেন। আমি কেক বানাতে পারলেও আম্মু তো সবকিছু বের করে দেয়। কোনটা কি আমি কি ঠিকমতো বুঝি নাকি? আর কোথায় কি আছে সেটাও কি জানি? ফালতু যত সব। থাকবো না আর এই বাড়িতে। মেরিন রেগে মেগে উপরে চলে গেল। একটু পর নীর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। আর ঢুকেই অবাক, কারণ মেরিন ওই অবস্থাতেই ঘুমিয়ে আছে। নীর জাস্ট স্পিচলেস। পরদিন মেরিন কোথাও আর কেকটা পেল না। আজব তো, গেল কোথায় কেকটা? কোনো ময়লার ঝুড়িতেও তো নেই। রাত 2টা। মেরিন ঘুমের মধ্যে বুঝতে পারলো যে ও আবার দম নিতে পারছে না, যার মানে নীর আবার সেম কাজ করেছে। আপনার সমস্যাটা কি? আমার ঘুম কি আপনার সহ্য হয় না? না, যাও গিয়ে আমার জন্য বিরিয়ানি রান্না করো। মেরিন এখন সত্যি সত্যি নীরকে খুন করতে ইচ্ছে করছে। আপনার কি আমাকে মানুষ বলে মনে হয় না? না, এলিয়েন মনে হয়। আমি এখন বিরিয়ানি রান্না করতে পারবো না, যা মন চায় করেন। ওকে। বলেই নীর এক টানে নিজের টি শার্টটা খুলে ফেললো। আপনি শার্ট খুললেন কেন? কারণ যা মন চাই তাই করব। বলেই নীর এক টানে মেরিনের ওড়না ফেলে দিল। যাচ্ছি রান্না করতে। মেরিন ছুটে পালালো, যা দেখে নীর হাসতে হাসতে শেষ।
একটু পর অনেক কষ্টে নীর হাসি থামালো। না, এবার গিয়ে দেখি ম্যাডাম কি কাণ্ড ঘটায়, বিপদ না ঘটে যায়। নীর যেতে যেতে বিপদ ঘটেও গেল। সারা রান্নাঘরে আগুন লেগে ফায়ার অ্যালার্ম বাজতে লাগলো। ও শিট। নীর দৌড় লাগালো আর গিয়ে দেখে সারা রান্নাঘরে ধোয়া। মেরিনের স্মোক অ্যালার্জি, আগুন খুব বেশি না। নীর তাড়াতাড়ি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নিভিয়ে মেরিনকে বের করে আনলো। মেরিন অজ্ঞান হয়ে পড়েছে, যা দেখে নীরের বুকটা কেঁপে উঠল। নীর তাড়াতাড়ি মেরিনকে কোলে তুলে বের হলো, নিয়ে খাটে শোয়ালো। মেরিন, মেরিন, ও মেরিন, কি করে ফেললাম মজায় মজায়, আল্লাহ। মেরিন, মেরিন, পানি। নীর অস্থির হয়ে গেল, মেরিনের মুখে পানির ছিটা দিল। অনেকক্ষণ পরে মেরিন চোখ মিটমিট করলো, চোখ মেললো। মেরিন চোখ মেলতেই নীর মেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আই এম সরি মেরিন, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারিনি যে এমন কিছু হবে। ধোয়াতে মেরিনের অ্যালার্জি, তাই কথা বলতে পারছে না। ঠিক আছো? ও মেরিন, বলো না। ওরে শালা, তুই জানোস না যে আমার স্মোকি অ্যালার্জি? আমার গলা দিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেছে। কত ঘন্টা পর আসবে কে জানে। বলো না জান। সে কি রে, আমাকে জান বলছে? নীর মেরিনকে বুক থেকে সরালো, মেরিনের গালে হাত দিয়ে বলল। কি হলো, কথা বলছো না কেন? নীর সমানে কান্না করছে। মেরিন অবাক চোখে নীরকে দেখছে, ওর চোখের পানির মানে বোঝার চেষ্টা করছে। ওনার চোখে পানি কেন? বলছে আজও উনি আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। বলো না। আম্মু গো, আমার কান, আস্তে কথা বলতে পারে না এই লোকটা। কথা বলো। লও ঠেলা, কিভাবে বলবো? বলো না। মেরিন দিল নীরের হাতে এক কামড়। কথা না বলে কামড় দিচ্ছ কেন? মেরিন চোখ ছোট করে তাকালো। উপস, ভুলেই গিয়েছিলাম যে তোমার স্মোক অ্যালার্জি, এই কারণে কথা বলতে পারছো না। তার মানে এখন তুমি কথা বলতে পারবে না? দ্য মেরিন কথা বলতে পারবে না, কথা না বলে থাকবে দ্য মেরিন বন্যা নীর খান চৌধুরী। ভাবা যায়? এটাও সম্ভব। দাঁড়াও একটু হেসে নেই। বলেই নীর হাহা করে হাসতে লাগলো। ওরে শালি, দাঁড়া তোকে দেখাচ্ছি। বেডে থাকা মোবাইলটা ধপাস করে নীরের দিকে ছুঁড়ে মারলো। আউচ! মা গো, বউ না জল্লাদ? মেরিন ভেঙচি মেরে শুয়ে পড়লো। আচ্ছা শোনো, আর কোথাও কি ব্যথা ট্যাথা পেয়েছো? মেরিন কোনো উত্তর দিল না। তুমি কিভাবে কথা না বলে থাকবে সেটা জানি না, তবে আমি তোমার কথা না শুনে কি করে থাকবো? তোমার কণ্ঠ যে আমার নেশা। আই অ্যাম রিয়েলি ভেরি সরি জান, তোমাকে হার্ট করতে চাইনি। আমি তো জাস্ট মজা করছিলাম। আমি তো জানি যে তুমি রান্না করতে পারো না। আমি তো জানি যে তুমি গ্যাসও অন করতে পারো না। আমি যেতে যেতে যে তুমি আর কখনো এমন মজা করব না। পরদিন 12টা। মেরিনের ঘুম ভাঙলো। এই 1-1.5 মাসে এই প্রথম মেরিনের ঘুম স্বাভাবিকভাবে ঘুম ভাঙলো। অবাক কাণ্ড, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আজকে আমি নর্মালি আমার ঘুম ভাঙলো না, পানিতে ডুবলাম না, দম আটকালো, আর না কোনো ড্রামা। ভাবা যায়? গুড মর্নিং। এত অবাক হবার কি আছে? আমার বাপের কাছে হুদাই বকা খেতে পারবো না। মেরিন ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আসো, খেয়ে নাও তোমার কফি অ্যান্ড জুস, সাথে পাস্তা। তুই খা তোর খাবার। কাম, আমি তো খাবই। আসো, খেয়ে নাও, আসো। নীর জোর করে মেরিনকে করে বসিয়ে জোর করে খাওয়াতে লাগলো। আমার সাথে রংবাজি দেখাবে না। তোরে তো আমি কিসমিস করে কাঁচামরিচ বানাবো। অনেক জ্বালিয়েছিস আমাকে। যেভাবে সেই কাজ। মেরিন গলায় হাত দিয়ে ড্রামা করতে লাগলো। কি হয়েছে গলায়? ব্যথা করছে? মেরিন মাথা নেড়ে হ্যাঁ বলল। সে কি, কেন? সরি, হালকা গরম পানি দিব? মেরিন মাথা নেড়ে না করলো। আচ্ছা, রেস্ট করো। আচ্ছা, দুপুরে কি খাবে? ও সরি, তুমি রেস্ট করো। কিছু লাগলে আমাকে কল করো। নীর নিচে গেল। নিচে যেতে না যেতেই মেরিন ফোন করলো। নীর দৌড়ে এলো। কিছু লাগবে? মেরিন মাথা নেড়ে না করলো, এরপর হাসি দিল। জার্মানে টেস্ট করছিল। তুমিও না? নীর গেল। আবার মেরিন একই কাজ করলো। নীরের আবার আসতে হলো। এমন 8-10 বার করার পর নীর মেরিনকে কোলে তুলে নিয়ে নিচে গেল। এখন তো আর আমাকে ওপর নিচ করাতে পারবে না পাজি। আর হ্যাঁ,
এখন কিছু লাগলে হাতে তালি বাজাবে। গট ইট? একটু পর নীর রান্না করছে আর একটু পর পর মেরিনকে দেখছে। বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম না জানি কতবার তালি বাজাবে। ঠিক তখনই মেরিন তালি বাজালো। নীর গেল। বলো কি লাগবে? মেরিন ইশারা দিয়ে কিছু বলল, কিন্তু নীর বুঝলো না। মনে মনে মেরিনের ইশারা আমি বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? বুঝবেন কিভাবে? আমি তো নিজেই বুঝিনি যে আমি কি ইশারা করেছি। দেখ কেমন লাগে। আরেকবার বলো না। মেরিন মুখ ভেঙচে ওড়না মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়ল। সেদিন মেরিন নীরকে অনেক জ্বালালো। রাতের মধ্যেই মেরিনের আওয়াজ ঠিক হয়ে গেল। আওয়াজ তো এসে গেছে, কিন্তু এটা ওনাকে জানানো যাবে না। ওনাকে বুঝিয়েই ছাড়বো যে কত ধানে কত মরিচ। 2 দিন পর, 2 দিন ধরে মেরিন অভিনয় করে যাচ্ছে আর নীরকে নাস্তানা বোধ করছে। ওর আওয়াজ তো এতক্ষণ থাকার কথা না। ওয়েট, ও ড্রামা করছে না তো? দেখতে হয় বিষয়টা। নীর অনেক পদ্ধতি অবলম্বন করলো, কিন্তু মেরিন কিছুতেই মুখ খুলল না। নীর রান্নাঘরে রান্না করছে আর ভাবছে কি করা যায়। আইডিয়া? মেরিন মনের সুখে চকলেট খেতে খেতে টিভি দেখছে, তখনই শুনতে পেল। আউচ! মেরিন ছুটে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো যে নীরের হাত কেটে রক্ত বের হচ্ছে। এই কি হয়েছে? কিভাবে কাটলো দেখি, আসুন তো, বসুন বসুন। মেরিন নীরকে বসিয়ে দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে পরম যত্নে নীরের হাতে ব্যান্ডেজ করতে লাগলো। আর নীর মেরিনকে দেখতে লাগলো। কি যে করেন না, দেখে কাজ করবেন তো নাকি? ভাব দেখলে আর বাঁচি না। মেরিন নীরের দিকে তাকিয়ে দেখে যে নীর ওর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। কি হলো? আপনাকে কি গোল্ড মেডেল পড়ানো হচ্ছে যে ক্লোজ দ্য পয়েন্টের অ্যাড দিচ্ছেন? নীর আর কিছু না বলে মেরিনের ঠোঁটজোড়া দখল করে নিল। একটু পর, এই বকবক শোনার জন্য আমি আমার শরীরের সব রক্ত বের করতে পারি। মানে আপনি সরি। তখনই কলিং বেল বাজলো। মেরিন গিয়ে দরজা খুলল, দেখলো সবাই এসে পড়েছে। রাজ্যের গল্প জুড়ে দিল সবার সাথে। মনে মনে, চল ভাই নীর, তোর পাগলি বউ খেপেছে। রাতে মেরিন চুল বাঁধছে। যেই নীর রুমে এলো, মেরিন ধামধুম করে কাজ করতে লাগলো। কেউ যদি মনে করে যে সে রাগ করে থাকলে তাকে বাবু, সোনা, জানু, বেবি টেবি বলে তার রাগ ভাঙাবো, তবে আমি তাকে জানাতে চাই যে এটা তার ভুল ধারণা। আমার খেয়ে দে অনেক কাজ আছে। হ্যাঁ, যদি আমার মোহ পাখি হতো তাহলে সেটা আলাদা ছিল। কথাটা শেষ হতে না হতেই নীরের মাথায় চিরুনি পড়ল। আউচ! মেরিন নীরের সামনে এসে ধাক্কা দিয়ে নীরকে বেডে ফেলে নীরের বুকের উপরে চড়ে বসলো। ওই শালি, ওই কিসের মোহ পাখি? হ্যাঁ, কিসের মোহ পাখি? মোহ পাখির সাথে যখন এতই প্রেম তো বিয়ে করেছিলি কেন? পরকীয়ার প্রধানমন্ত্রী কোথাকার। আরেকবার যদি মোহ পাখি করতে শুনি তো ঝুঁটি ধরে ছিঁড়ে ফেলবো। একবারে টেকো বউ বানিয়ে ছাড়বো। এরপর মুখে অ্যাসিড মেরে এই সুন্দর চেহারাটা বান্দর করে দেব। তারপর দেখবো ওই মোহ পাখি কিভাবে তোকে ভালোবাসে। আবার মোহ পাখি তখনও ভালোবাসবে। আহা, ভালোবাসবে কত ঢং! আরেকবার মোহ পাখির নাম নিলে না একেবারে মুখ ভেঙে ফেলবো বলে দিলাম। তুমি এত জ্বলছো কেন? তুমি কি এখনো আমাকে ভালোবাসো? যদি তুমি আমাকে আজও ভালোবাসতে তবে বলতে পারতে। এখন তুমি আর কাউকে ভালোবাসনি বলে কি আমিও আর বাসবো না? তুমি চাইলে তুমিও যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারো। আমি তো ভালোবাসতেই পারি না, তাই না মিস্টার চৌধুরী? তবে হ্যাঁ, এবার পরকীয়া করব। আপনি একটা করেন, আমি 10টা করবো। সর চোখের সামনে থেকে। সরিস না কেন? সরবি নাকি এক উষ্টা মারবো? কিভাবে সরবো? তুমি তো আমার কলিজার উপর বসে আছো। মেরিন নীরের বুকের উপর থেকে নেমে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ধীরেম করে দরজাটা লাগিয়ে দিয়ে গেল। নীর হাসতে হাসতে শেষ। হায় রে আমার বউটারে! মিস্টার চৌধুরী তার মানে হেব্বি রেগে এখন। নীর বসে বসে হাসতেছে, তখন মেরিন রুমে এসে নীরের কলার ধরে টেনে রুমের বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। এটা কি হলো? তুই তোর মোহ পাখির কাছে গিয়ে ঘুমা শালি, ফকিন্নি শালি। তুই মোহ করবি না, তোর মোহগিরি আমি বের করে দেব। নীর কেবল মেরিনের। নীরকে বকতে বকতে মেরিন ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মেরিনের মনে হলো কেউ ওর গলায় পাগলের মতো কিস করছে। পরক্ষণেই মেরিনের দম আটকে আসতে লাগলো। মেরিন বুঝতে পারলো কাহিনী কি। মেরিন জানে রিয়াক্ট করে লাভ হবে না। 3 দিন পর, আজকে নীর মেরিন ইন্ডিয়া যাবে। ফ্লাইটে উঠলো। এও কি কিউট! শাহরুখ খানের বাড়ি দেখতে পারবো। আমার ঠেকা পড়েনি কাউকে ঘোরানোর।
আমি বলিও নি কাউকে নেই, আল্লাহ আমাকেও হাত পা দিয়েছে। দেখা যাবে। আচ্ছা, আগে আমরা সিমলা কেন যাচ্ছি? ওখানে গিয়ে বিয়ে করব মোহ পাখিকে, তাই তাহলে আমিও ওখানে বিয়েটা সেরে ফেলবো। তোমাকে বিয়ে করবেটাকে? আমি তো না দেখে ভুলে ভালে করিয়া ফেলিয়াছি। মেরিন বন্যা খানকে বিয়ে করার জন্য লাইন লেগে আছে ছেলেদের, বুঝেছেন? ইন ইউর ড্রিম। ওরা সিমলা পৌঁছালো। মেরিন তো গিয়ে ঘুম, নীরও ঘুমিয়ে পড়লো। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলো যে মেরিন কারিনা কাপুর খানের জাবুই ম্যাটের ইশকে হ্যায় গানের গেট আপ নিয়ে দাঁড়িয়ে আছে। নীর মোটেও অবাক হয়নি। এই যে ড্রামা কুইন, হঠাৎ কারিনা হওয়ার ইচ্ছা হলো যে? মাইন্ড ইওর ওন বিজনেস। একটু পর মেরিন নিচে গিয়ে অবাক হয়ে গেল, কারণ নীর কালো জিপ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে চশমা পড়েছে, অন্যরকম ম্যাচিওর লাগছে, চুলে জেল দেয়নি। নীরের সিল্কি চুলগুলো উঠছে, শীতের জন্য নীরের গাল দুটো আরো গোলাপি হয়ে আছে, আর গোলাপি ঠোঁট দুটো জাস্ট ওয়াও। ক্রাশ কি খাওয়া উচিত হবে? হবে না কেন, আমারই তো ডার্ক চকলেট। তবে এ আমার ইচ্ছা অনুযায়ী কিভাবে গেট আপ নিল। মাশাল্লাহ, আমার জামাইটা কত সুন্দর গো। থু থু, নজর না লাগে যেন ডার্ক চকলেটের গায়ে। ক্রাশ খাওয়া হয়ে গেলে গাড়িতে উঠতে পারেন। মেরিন ভেঙচি কেটে জিপে উঠল। একটু পর জিপটা হঠাৎ থেমে গেল। কি হলো? নামো। হোয়াট? আমি কেন নামবো? না নামলে আমি গান ছাড়লে নাচবে কি করে? কিছুদিন পর আচ্ছা, ডার্ক চকলেট তো আমার সব উইশ পূরণ করছে, কাহিনী কি? উনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে আমার সব ইচ্ছা পূরণ করছেন কেন? ধুর, ভাল লাগে না। এই যে ভাবনা কন্যা, রেডি হওনি কেন? বলেছি না আজকে চেন্নাই যাব। কেন চেন্নাই যাব কেন? আমাদের তো ওখানে যাওয়ার কথা ছিল না। তোমাকে উত্তর দিতে বাধ্য না। আপনি শাট আপ। আরে আপনি আমাকে এইভাবে কুরবানির গরুর মতো টেনে নিয়ে যাচ্ছেন কেন? কোরবানি দিতে। কালকে জোর করে চেন্নাই নিয়ে এলেন, আর আজকে এখন কোথাও টেনে নিয়ে যাচ্ছেন। আপনার মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। সামনে তাকাও। না তাকাও। না। নীর মেরিনের গাল ধরে সামনে ঘোরালো। অধরা আপু, হুম। অধরা আপু। মিষ্টি কলিজা। অধরা পিছে ঘুরলো। মেরিন দৌড়ে গিয়ে অধরাকে জড়িয়ে ধরলো। অধরা মেরিনের কপালে চুমু দিয়ে বলল, কেমন আছে আমার মিষ্টি কলিজাটা? ভালো, তুমি কেমন আছো? ভালো। মিথ্যা কথা, তুমি মোটেও ভালো নেই। আপু, স্ট্রবেরি ক্ষীর। আই এম হার অ্যাডাম। ও মাই গড, আমার পিচ্ছি মিষ্টি বাচ্চাটার বিয়ে হয়ে গেছে। আনফরচুনেটলি। এমন করে বলে না বাচ্চা। তুমি এত শুকিয়ে গেছো কেন? শুধু শুকানোটাই দেখছো, আপু যে ভালো নেই সেটা দেখছো না। আরে কে বললো আমি ভালো নেই? আমি ভালো আছি তো। মিথ্যা কথা, যেখানে মেঘ ভাইয়া ভালো নেই সেখানে তুমি কিভাবে ভালো থাকো? কি হচ্ছে মেঘের? একটু পর আপু, তুমি যেমন মা বাবা সবার ওপর অভিমান করে এখানে একা একা পড়ে আছো, কষ্ট পাচ্ছ, আজও ভালোবাসো মেঘ ভাইয়াকে, ঠিক তেমনি ভাইয়াও আজও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, ভাইয়া ফ্যামিলির সাথে থাকে, সেটাই কেবল পার্থক্য। প্রতি রাতে ভাইয়া কান্না করে। তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া। যতবার বিয়ের কথা, তোমার কথা বলতে যাই, ভাইয়া সবাইকে থামিয়ে দেয়। ইভেন ভাইয়া মাঝে মাঝে ড্রিঙ্কও করে। যে ভাইয়া ওগুলোর গন্ধ সহ্য করতে পারতো না, সে ভাইয়া। আমি কি করতাম সেদিন বলো? আমি ভাবতেও পারিনি যে বাবা সেদিন এমন করবে, ভাবতেও পারিনি। আপু, তোমার কোনো দোষ নেই। আচ্ছা দাঁড়াও, তোমরা এখন মেলোড্রামা অফ রাখো। আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট? পরদিন মেঘ মেরিনের ফোনে কল করলো। নীর ধরলো। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছো তোমরা? এই তো ভাইয়া ভালো, তোমাদের? আমরাও ভালো। মিষ্টি বাচ্চা কোথায়? এই তো, এই মেরিন। আস আ আ মেরিন। নীর মেঘের ফোন কেটে দিল। নীর? নীর মিষ্টি বাচ্চা? আপনি এমন ড্রামা করতে বললেন কেন? যেন মেঘ ভাইয়া এখানে আসে। মেঘ ভাইয়া চেন্নাই না এলে আমার প্ল্যান সাকসেসফুল হবে কি করে? আমার ভাইয়ের যদি হার্ট অ্যাটাক হয় না, তাহলে আমি আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ। লও ঠেলা, এর ভাই ভাবিকে মিলিয়ে দিচ্ছি, তাও কথা শোনাচ্ছে। বিকালে মেরিন মেরিন মেরিন। কি? ভাইয়া চলে আসছে, তুমি শুয়ে পড়ো। আর হ্যাঁ, ওভার অ্যাক্টিং করবে না। মেঘ অস্থির হয়ে এলো। মিষ্টি কলিজা? মিষ্টি? আরে ভাইয়া, তুমি?
ভাইয়া। মেঘ দৌড়ে মেরিনের কাছে গেল। কি হয়েছে তোমার মিষ্টি বাচ্চা? তেমন কিছু না ভাইয়া, জাস্ট মাথা চক্কর দিয়েছিল। মাথা চক্কর দিয়েছে আর তুমি বলছো কিছু হয়নি? নীর হাসপাতালে নাওনি? আসলে ভাইয়া, না, আমি তোমার কেয়ারলেস দেখে অবাক হচ্ছি। সরি ভাইয়া। শাট আপ। মেঘ মেরিনকে নিয়ে বেস্ট হসপিটালে নিয়ে গেল। ডক্টর দেখালো, টেস্ট করালো, দেখলো মেরিন সুস্থ আছে। মেঘ স্বস্তি নিঃশ্বাস নিল। আরে মেরিনের কিছু হলে তো রিপোর্ট খারাপ আসবে। ওরা ডক্টরের কেবিন থেকে বের হচ্ছে, তখন মেঘ অধরাকে দেখলো, কিন্তু ওকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যা দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। অধরা? কোথায়? আরে আপু, কিন্তু এইভাবে কেন, কি হয়েছে? ওভার অ্যাক্টিং বন্ধ করো। নীর মেরিনকে খোঁচা মারলো। মেঘ অধরার পিছে পিছে গেল। অধরাকে আইসিইউতে নেওয়া হলো, অক্সিজেন মাস্ক লাগানো হলো। মেঘের চোখে পানি এসে পড়লো, বুকটা কাঁপতে লাগলো। একটা নার্স বের হলো। মেঘ দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে নার্সকে জিজ্ঞাসা করলো যে মেয়েটার কি হয়েছে। এর ব্রেন ক্যান্সার হয়েছে, সেকেন্ড স্টেজ। কিন্তু আফসোস, না আছে বাবা মা, না আছে কেউ। আর যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তাকে শেষবারের মতো দেখতে পারল না। মেঘ মেঘ বলতে বলতেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বলেই নার্সটা চলে গেল। কথাটা শুনে মেঘের পায়ের নিচে মাটি সরে গেল। ওর ভালোবাসার অধরার এমন অবস্থা। মেঘ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আমার ভাইয়াটা কি কান্না করছে? দেখি, সরুন, যেতে দিন। এক পা আগে বাড়ালে পা ভেঙে দিব। আমার ভাইয়া কান্না করছে আর আমি। শাট আপ। তুমি এখান থেকে এক পাও নড়বে না। যদি নড়ো তো তোমার কপালে কি আছে তা আমি নিজেই জানি না। আমি আসছি। আজব মানুষ তো। নীর গিয়ে মেঘের কাঁধে হাত রাখলো। ভাইয়া, কি হয়েছে? মেঘ নীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার জীবন আজকে অবসানের পথে। আমার বেঁচে থাকার অবলম্বন আজকে বাঁচা মরার লড়াই করছে আমার অধরা। এতদিন ওর থেকে দূরে ছিলাম, কিন্তু মেঘের অধরা ঠিক আছে বলে নিঃশ্বাস নিতাম, কিন্তু এখন আমি মরে যাব। শান্ত হও ভাইয়া। এখন তুমি কাঁদলে কেমন করে হবে? এখন আপুর তোমাকে সব থেকে বেশি দরকার। আপুর জ্ঞান ফিরলে তুমি আপুর কাছে সবার আগে যাবে। কোন মুখে যাব বলো তো নীর? ভাইয়া, সব ভুলে আপুর বাকি সময়টা সুখে ভরিয়ে দাও। বাকি সময় মানে? আমি আমার অধরাকে কোথাও যেতে দেব না। বলেই মেঘ ভেতরে ঢুকলো। জেগে থাকা ঘুমন্ত অধরাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাজটাকে ঠিক করলেন? এত কিছু থাকতে আপুর মিথ্যা রোগের নাটক করলেন। এখন যদি আপুর সত্যিই কোন শাট আপ। এই সমস্ত কুসংস্কারী কথা আমার সামনে বলবে না। এই রোগে রোগে গেম কতদিন চালাবেন? যতদিন ভাইয়া ভাবির শ্রেষ্ঠ ইচ্ছাটা পূরণ না করবে। মানে? তোমার মাথা আসলেই ঢ্যাঁড়স মার্কা। ভাইয়া ভাবির বিয়ে। ও আপনি জানেন ভাইয়া যদি সব জানতে পারে তো? যদি আপুর সাথে কিছু করে তবে আমি তোমাকে ডিভোর্স দিব, সেই ভয় দেখাবো। তাহলে আর কিছু হবে না। ওরে বুদ্ধিমান রে, আমার ভাইয়ের এত কিছুই হবে না। হতো না যদি তুমি প্রেগনেন্ট না হতে। এই কি বললেন? বললাম তুমি প্রেগনেন্ট, তাই ভাইয়া ডিভোর্স হতে দিবে না। আমার বাবু হবে আর আমিই জানি না। ওই চুপ। ড্রামা করব ড্রামা। আর তোমার বাবু কিভাবে হবে? বাবু হওয়ার মতো কিছু করেছি? ইডিয়েট। বেশি কথা বললে অ্যাকচুয়ালি বাবুর আম্মু বানাবো বলে দিলাম। কথাটা শুনে মেরিন লজ্জায় লাল নীল হয়ে গেল। থাক, আর লজ্জা পেতে হবে না। আমার বাবুর আম্মু তুমি না, আমার মোহ পাখি হবে। কি বললেন? যেটা শুনলে। সাহস থাকলে আরেকবার বলুন। একবার না, হাজারবার বলবো। আমার বাবুর আম্মু হবে। নীর আর বলতে পারলো না। মেরিন নীরের কলার ধরে কাছে এনে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। নীর তো জাস্ট শকড। মেরিন ওকে নিজে থেকে কিস করছে, তাও হসপিটালে। ও মাই গড, আমার বউ আমাকে কিস করছে। হ্যাঁ করবে, কার বাপের কি? ভেবেই নীরও তাল মিলাতে লাগলো, আর আশেপাশে লোক ওদের দেখতে লাগলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। নীরের বাবুর আম্মু কেবল আমিই হব বলেই নীরের কলার ছেড়ে দিল। আশেপাশে চোখ বুলালো। আমি হানিমুনে এসে আমার জামাইকে কিস করেছি, কারো সমস্যা? বলেই মেরিন 2 কদম সামনে বাড়লো। তখন ওর বোধ হলো যে ও কি করেছে। 360 ডিগ্রি কোণ নীরের দিকে ঘুরলো, দেখলো নীর বাঁকা হাসি দিয়ে আছে। মেরিন দৌড়ে গিয়ে নীরের বুকে মুখ লুকালো, আর নীরও মেরিনকে বুকে জড়িয়ে নিল। 2 দিন পর অধরা মেঘের অনেকটা মেলোড্রামা হয়েছে এই 2 দিনে। আপু এখন কেমন লাগছে? আমার আর ভালো। আপু এটা কি?
এ কি, তুমি এটা কোথায় পেলে? দাও, এটা বুঝি তোমার ডায়েরি? দিয়ে দাও না প্লিজ। ঠিক না, এই নিন। বলেই মেরিন ডায়েরি নিতে গিয়ে আবার নিয়ে নিল। দেব না। বলেই মেরিন ডায়েরি দিতে গিয়ে আবার নিয়ে নিল। ডায়েরি নিয়ে টানাটানি করতে করতে সেটা উড়ে গিয়ে মেঘের সামনে পড়লো। তাও একটা খোলা পাতা। সেটা উঠাতে গিয়ে না চাইতেও মেঘের চোখ লেখার মধ্যে পড়লো। লেখাটা হলো, মেঘের আধার কখনোই আর হতে পারবো না। মেঘের বউ হয়ে মরার স্বপ্ন আর সত্যি হলো না। সুখে থেকো মেঘ, আমার সব সুখ তোমার নাম। ডায়েরির লেখাটা আসল আর আগে লেখা। লেখাটা পড়ে মেঘের চোখে পানি চলে এলো। ডায়েরি ভাঁজ করে রেখে হনহন করে বেরিয়ে গেল। তিনজন তো অবাক। ভাইয়া চলে গেল কেন? নির্ঘাত তোমার ওভার অ্যাক্টিং ধরে ফেলেছে। মোটেও না। 3 ঘন্টা পর মেঘ ফিরলো না, ঢুকলো একটা নার্স। হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলো। তখন মেরিনের মোবাইলে মেঘ ফোন করলো। হ্যাঁ ভাইয়া। তোমার ভাবিকে তুমি তোমার মনের মতো সাজাও। তোমার ভাবিকে আজই এখনই বিয়ে করছি। প্রাইভেট জেটে আম্মু আব্বু নিহাল আঙ্কেল ও নীলিমা আন্টি চলে আসবে। তাড়াতাড়ি সাজাও মিষ্টি বাচ্চা। কথাটা বলেই মেঘ রেখে দিল। আরে কি হলো, বলবে তো? আর মেরিন তো ইয়াহু বলে খুশিতে দে লাফ। প্ল্যান সাকসেসফুল। এখনই ভাইয়া ভাবির বিয়ে। সত্যি? এখন আপনি বাইরে যান। 2 ঘন্টা পর মেরিন অধরাকে তৈরি করে দিল। অফ হোয়াইট রঙের লেহেঙ্গার সাথে হালকা গহনা আর সিম্পল সাজে ভীষণ সুন্দর লাগছে অধরাকে। মাশাআল্লাহ, আমার ভাইকে আজকে মরে না যায়। মাশাআল্লাহ। ধ্যাত, মেরিন অধরার কানের পিছে কাজলের টিপ দিতে দিতে বলল। নজর না লাগুক আমার ভাবির গায়ে। অধরা হেসে দিল। ভাবি, আমার ভাবি ভাইয়ার জীবন চাবি। ভাইয়াকে সুখে রেখো, ভাইয়াকে সুখে রেখো, একটাই আমার দাবি। ওগো ননদিনী, মিষ্টি ননদিনী, ভাইয়াকে বাসবো ভালো, ভাইয়াকে ভাসবো ভালো, রাখবো তোমার দাবি। ভাবি, আমার ভাবি ভাইয়ার জীবন চাবি। দুজন গান গাইতে গাইতে খেয়ালি করেনি যে নির্মেঘ চলে এসেছে আর ওদেরকে অবাক চোখে দেখছে। মেঘ অধরাকে কোলে নিয়ে গাড়িতে বসালো। এরপর ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নিয়ে বিয়ে করলো। এরপর সবাই মিলে নিহালের এক বন্ধুর কটেজে উঠলো। রাতে মেরিন অধরাকে মেঘের রুমে বসিয়ে রেখে এলো। মেরিন নিজের হাতে আজকে এই ঘরটা সাজিয়েছে। ওর অনেক ইচ্ছা ছিল বাসর ঘর সাজানোর। এরপর মেরিন নিজের রুমে এলো। গিয়ে অবাক হয়ে গেল, কারণ এই রুমটাও খুব সুন্দর করে সাজানো। অজান্তেই মেরিনের মুখে হাসি ফুটলো। তখন বারান্দা থেকে গিটারের শব্দ এলো। মেরিন ধীর পায়ে গেল। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। মেরিন গানটা শুনছে। নীর এতটুকু গিয়ে থেমে গেল। এরপর একটানে মেরিনকে কোলে বসিয়ে দিল, নিজের বুকের সাথে চেপে ধরলো। নীরের হার্টবিট মেরিন স্পষ্ট শুনতে পাচ্ছে। এসবের মানে কি? আমি তো আপনার মোহ পাখি নই। আমার বাবুর আম্মু তো, তাই না? মেরিন আবার লজ্জায় লাল হয়ে গেল। ইস, কলিজার ভেতর ঢুকিয়ে রাখতে মনে চাই। তুই আমার কলিজার ভেতরে থাকতে পারিস না রে, মাঝে মাঝে বাইরে উকি দিবি। মেরিন কোনো কথা না বলে আস্তে করে নীরের বুকের লাল তিলটাকে কিস করলো, যেন নীর না বুঝে। নীর বুঝে মুচকি হাসলো। মেরিন, আই লাভ ইউ। আই লাভ ইউ অন্য কাউকে। নীর মেরিনের চুলগুলো হালকা করে ধরে মুখটা বুক থেকে উঠালো। সাহস থাকলে আরেকবার বলো। আপনি যখন বলেন তার বেলা শব্দ শুধু আমার, তাই না? নীর মুচকি হাসলো। তোমারই তো দোষ। কেন ছেড়ে এসেছিলে আমাকে? আরও বকতে, আরও মারতে, কিন্তু ছেড়ে এসেছিলে কেন? তুমি কি জানো? আমি কেন ছেড়ে এসেছিলাম? আপনি তো। তখন ওর কিছু শব্দ পেল, কারো চিল্লানোর শব্দ। দৌড়ে রুম থেকে বের হলো। গিয়ে দেখলো মেঘ সাংঘাতিক রেগে আছে আর অধরা ওকে মাথা ঠান্ডা করতে বলছে। কি হয়েছে? মিষ্টি বাচ্চা, জি ভাইয়া। নিরি কি তোমার সেই ডার্ক চকলেট? হাই হাই ভাইয়া, বলে কি? কি হলো বলো। মেঘ এই প্রথম এভাবে মেরিনের সাথে কথা বলছে। কেন ভাইয়া? বলতে বলেছি, সো বলো। নীরে কি ডার্ক চকলেট? মেঘ নীরের সামনে গিয়ে ঠাস করে নীরকে থাপ্পড় মারলো। সবাই তো অবাক। মেঘ নীরের কলার ধরে বলল, তাহলে তুই সেই ছেলে যার জন্য আমার বোন রাতের পর রাত কেঁদেছে। তোর জন্য আমার বোন হাসতে ভুলে গিয়েছিল। তোর জন্য আমার বোন এত কষ্ট পেয়েছে।
তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস। মেয়ে কি করছো কি? তুমি জানো না বাবা, এই সেই কালপ্রিট যার জন্য মিষ্টি সেদিন অমন করে লন্ডন থেকে দেশে আসার জেদ করেছিল। আমার বোনের মন ভেঙেছিল, ওর জন্য আমার বোন কেঁদেছে, কষ্ট পেয়েছে। একে তো আমি মেরেই ফেলবো। এই বলে মেঘ নীরকে মারার জন্য হাত উঠালে মেরিন গিয়ে থামালো। ভাইয়া ভাইয়া ভাইয়া, কি করছো কি? ছেড়ে দাও ওনাকে। তুমি ওকে ছেড়ে দিতে বলছো? যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো সেই লম্পটকে তুমি বাঁচাচ্ছ? ভাইয়া, যা হবার তা হয়ে গেছে, প্লিজ তুমি ঠান্ডা হও। না, আমি ঠান্ডা হব না। যার জন্য আমার বোন এত কষ্ট পেয়েছে তাকে আমি... আহা মেঘ, যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু এখন তো ওদের বিয়ে হয়ে গেছে। বিয়ে? মাই ফুট। বিয়ে যেমন আছে তেমনই ডাইভোর্সও হয়। ডিভোর্সের কথাটা শুনে নীর মেরিনের বুকটা কেঁপে উঠল। কি বলছো কি ভাইয়া? যেটা শুনলে? আমি কিছুতেই মেরিনকে ডিভোর্স দিব না। মেঘ খান যখন বলেছে যে তোমাদের আলাদা করবে তখন করবেই, তখন কারো বাবার ক্ষমতা নেই আটকানোর। কোনো কথা না বাবা। আম্মু, ওরা চলো। মেঘ মেরিনকে টেনে নিয়ে যেতে লাগলো। নীর খপ করে মেরিনের হাত ধরলো ভীষণ শক্ত করে। প্লিজ ভাইয়া, এমনটা করো না, মরে যাব আমি। হু কেয়ার? ভাইয়া, আমি কোথাও যাব না। মেঘ মেরিনের হাত টান দিতে লাগলো। নীর মেরিন দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে। মেঘ সব বাধা উপেক্ষা করে মেরিনকে নিয়ে গেল। নীর হাঁটু গেড়ে বসে পড়লো আর কাঁদতে লাগলো। মেরিন, বাবা, আমার মেরিনকে এনে দাও বাবা, আমি ওকে ছাড়া বাঁচব না। পরদিন। হে, আমি নীরের কাছে যাব, আমার ডার্ক চকলেটের কাছে যাব, আমি ব্যাংকক যাব না। শাট আপ। ওই ছেলেটার কাছে আমি আর যেতে দেব না। নেক্সট উইকে আমার ব্যাংকে যাব, যেখানে অধরার ট্রিটমেন্টও হবে। ও ভাইয়া। কোনো কথা না, হা করো। না, আমি খাবো না। ভাইয়ার আদর দেখেছো, এখন শাসন দেখতে চেও না, হা করো। খাবো না, খাবো না, খাবো না। মেরিন সব খাবার ফেলে দিয়ে রুমে চলে গেল। মেঘ, তুমি কি বেশি করছো না? মেঘ কোনো জবাব দিল না। পরদিন সকালে সারা রাত কাঁদতে কাঁদতে মেরিন ভোরের দিকে ঘুমিয়েছে। মেঘ খাবার নিয়ে এসেছে। মিষ্টি বাচ্চা, এই মিষ্টি বাচ্চা। মেরিনের ঘুম ভাঙল, তবে মনে আছে ভাইয়ার উপর একরাশ অভিমান। তাই কিছু না বলে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ এখনো বসে আছে। মেঘকে ইগনোর করে যেতে নিলে মেঘ টেনে ধরে পাশে বসালো। ভাইয়ার উপর বুঝি রাগ হয়েছে? সরি মিষ্টি বাচ্চা, তুমি যেদিন বলেছিলে যে তুমি আর চৌধুরী বাড়িতে যাবে না, সেদিন যদি তোমার কথা মেনে নিতাম তাহলে ওই ছেলেটার উপর তুমি আবার দুর্বল হতে না, আর তোমাকে চৌধুরী বাড়িতে যেতে হবে না। আমি যাব, 1000 বার যাব, আমি নীরের কাছে যাব। তোমার নীর? এমন ভাবে বলছো যে তুমি নীরকে ভালোবাসো। তুমি যেমন তেমন, নীর কি তোমাকে ভালোবাসে? কি হলো বলো? সত্যি তো, নীর কি আমাকে ভালোবাসে? নীর তোমাকে ভালোবাসে না। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। মেঘ চলে গেল। ঠিকই তো বলছে ভাইয়া, নীর তো আমাকে ভালোবাসে না। উনি তো কোন না কোন মোহ নাকি কি তাকে ভালোবাসেন। বাসুক, তাতে আমার বাপের কি? আমি তো ওনাকে ভালোবাসি, কিন্তু একতরফা ভালোবাসা দিয়ে কি সারা জীবন কাটানো যায়? কেন যেন মনে হচ্ছে যে উনিও আমাকে ভালোবাসেন, আমার সব উইশ পূরণ করেছেন। সেদিন তো আমাকে আই লাভ ইউও বলেছেন। তবে কিন্তু যদি উনি আমাকে সত্যি আজও ভালোবেসে থাকেন, তবে কেন বিয়ের প্রথম রাতে অমন ব্যবহার করলেন? মোহ পাখির কথাই বা কেন বলছিল? উনি তো কখনোই আমাকে মোহ ডাকতেন না। তবে আর সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে? উফ, কিছু ভাবতে পারছি না। 2 দিন পর আজ বিকালে খানেরা ব্যাংকক যাবে। তখন মেঘের ফোনে একটা কল এলো। হ্যালো, হোয়াট? সত্যি বলছো? আমার অধরার এবার তো তবে ওই নীরের খবরই আছে। সত্যি সত্যি এবার অনেক রাগ করব। 2 সপ্তাহ পর চৌধুরী বাড়িতে একটা কুরিয়ার এলো নীরের নামে। নীর তো এখন দেবদাস অবস্থা, যেন সরাসরি শাহরুখ খানের কাছে থেকে ট্রেনিং নিয়েছে। তার উপর কুরিয়ারের ভেতরে কাগজ পড়ে তো লাশে পরিণত হলো, কারণ কুরিয়ারে একটা খাম এসেছে যার ভেতরে একটা পেপার আছে। পেপারটা খুললো, আর খুলেই তার উপরে ভীষণ বড় করে লেখা ডিভোর্স পেপার, আর নিচে ছোট করে মেরিন বন্যা নীর খানের সিগনেচার, যার পাশে ছোট করে লেখা হেট ইউ। যা দেখে নীরের পায়ের নিচে মাটি সরে গেল, হাত থেকে কাগজটা পড়ে গেল। তাই আর মাঝের লেখাগুলো পড়া হলো না। নীরের চোখ দিয়ে কেবল পানি পড়তে লাগলো। 2-3 অশ্রু বিসর্জন দিয়ে নিজেকে সামলে নিল। এরপর মেরিনকে খোঁজার মিশনে নেমে পড়লো। কাকতালীয় ভাবে খুব সহজেই পেয়ে গেল।
অথচ এতদিন ধরে চিরুনি তল্লাশ করেও মেরিনকে পায়নি। 2 দিন পর রাতে মেরিন মনের সুখে বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা গুনছে। তখন কোথা থেকে হঠাৎ 4 জন এসে মেরিনকে তুলে নিয়ে যেতে লাগলো। হাত পা মুখ চোখ সব বাঁধা। কেন যেন মনে হচ্ছে এরা সব ডার্ক চকলেটের সেই বিশ্ব বখাটে 4 বন্ধু। মেরিনকে একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়িতে নিয়ে যাওয়া হলো, বসানো হলো। এরপর নীর এসে মেরিনের মুখের বাঁধনটা খুললো, এরপর চোখের বাঁধন। এত জোরে কেউ চোখটা বাঁধে? মেরিন তাকিয়ে দেখলো যে নীর বাঘের মতো তাকিয়ে আছে, যা দেখে মেরিনের কলিজা শুকিয়ে গেল। ডিভোর্স করা জামাই আপনি? ঠিকই ধরেছি যে ওই 4 জন আপনার বিশ্ব বখাটে বন্ধু। আমার হাত দুইটা খুলে দিন না। আচ্ছা, ডিভোর্স হওয়ার জামাই আপনি এত রাতে এখানে তুলে আনলেন কেন? বিয়ের সাক্ষী বানাবেন? আর বলতে পারলো না, নীর ঠাস করে একটা থাপ্পড় মারলো। আম্মু গো, এটা কি? এটাও জানেন না? বলতে বলেছি। এটা একটা পেপার। কিসের পেপার? ডিভোর্স পেপার। এ কি, আপনি সাইন করেননি? এটা ঠিকানা কিন্তু এখনই তোর সাহস কি করে হয় ডিভোর্স পেপারে সাইন করার? বল বল। অমল মুখ। ছাড়বো না তোর মুখ। খুব শখ না তোর ডিভোর্সের? তোর ডিভোর্সের শখ মিটাচ্ছি। এটাতে সাইন করব, তোকে ডিভোর্স দিব। এরপর এখনই তোর সাথে না যায় সম্পর্ক গড়ব, দেন কাল সকালে বিয়ে করব। বলেই নীর মেরিনের গাল ছেড়ে ডিভোর্স পেপারে সাইন করলো। এই কারণেই বলে কোনো পেপার না পড়ে সাইন করা ঠিক না। শাট আপ। নীর মেরিনের হাত পায়ের বাঁধন খুলতে লাগলো। আমি তো আপনার এককালীন বউ, তাই আপনাকে সাজেস্ট করছি একটা বার পেপারটা পড়ে তো নিন। নীর মেরিনের কথা না শুনে সব বাঁধন খুলে মেরিনের ওড়না একটানে খুলে মেরিনকে করে তুলে নিল। কিন্তু মেরিনের ঘ্যানর তো আছেই, তাই মাধ্যমে নীর কাগজটা হাতে নিল পড়ার জন্য। আর পড়ে তো শকড, কারণ এর ভেতরে 100 ভাষায় আই লাভ ইউ লেখা বাংলা অক্ষরে, যা পড়ে নীরের অজ্ঞান হওয়ার উপক্রম। খুশিতে চোখে পানি গড়িয়ে পড়ল। মেরিনের দিকে ঘুরলো, দেখলো মেরিন হাসছে। নীরের চোখের পানিগুলো মেরিন শুষে নিল। জানি তো কেন কাঁদছেন। আমাকে ডিভোর্স দিয়ে ওই মোহ পাখিকে বিয়ে করতে আর বলতে পারলো না। নীর মেরিনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মেরিনও কাঁদতে লাগলো। একটু পর নীর মেরিনকে বুক থেকে সরিয়ে ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো। আরে এখন মারলেন কেন? বেশ করেছি। আমাকে এত কাঁদালে কেন? যদি আমি নিজেকে কিছু করে ফেলতাম, যদি মেরিন নীরের মুখে হাত রাখলো। আমি কি কোনো কাপুরুষকে বিয়ে করেছি যে সে উল্টোপাল্টা করবে? ভালোবাসি তোকে, বড় বেশি ভালোবাসি রে। আমিও বড় বেশি ভালোবাসি। নীর মেরিনকে আবার বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর, এই ড্রামা করার মানে কি? মানেটা হলো আপনি মানে আপনি ড্রামা পছন্দ করেন। যেমন ক্লোজ আপ ওয়ানের অ্যাড দেওয়া বন্ধ করুন। কি করেছি সেটা বলবে তো? না বলাই ভালো। আজকে আর আজাইরা কথা বলার দরকার নেই। এর থেকে ভালো তোমাকে ভালোবাসি। বলেই নীর মেরিনকে কোলে তুলে রুমে নিয়ে গেল। মেরিন তো অবাক, কারণ রুমটা সেই ওদের বাসর ঘরের মতো সাজানো। এত রিয়্যাক্ট করার কিছু নেই। নাজায়েজ সম্পর্ক করার ইচ্ছা থাকলেও এটা তো আমাদের ফার্স্ট নাইটই হতো। মেরিন লজ্জায় লাল হয়ে গেল। ওরা রোম্যান্স করুক, আমি ততক্ষণই সবটা ক্লিয়ার করি। 5 বছর আগে যখন মেরিন নীরকে ছেড়ে এসেছিল, তখন নীর প্রায় পাগল হয়ে পড়েছিল। মেরিনকে খোঁজা শুরু করেছিল। ইয়া কিছুই বলেনি, কারণ ইয়ার চোখেও নীর দোষী ছিল। ইয়া মেরিনকে এতটাই ভালোবাসে যে ও মেরিনের জন্য ইমানের সাথে ব্রেকআপ করেছিল। কোনোভাবে নীর জানতে পারে যে মেরিন বাংলাদেশেই গেছে। নীর ছুটে দেশে চলে আসে, কিন্তু কোনোভাবেই মেরিনের সামনে আসতে পারে না। মেরিন পড়ালেখায় মনোনিবেশ করেছিল, তাই নীর অন্য কিছু ঠিক করলো। ও ঠিক করলো মেরিনের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে ওর সামনে যাবে। নীর লন্ডন ফিরল, ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পার্মানেন্টলি দেশে ফিরে। 5 বছরে নীর রোজ মেরিনকে দেখেছে। মেরিনের দুষ্টুমি দেখেছে, পাগলামি দেখেছে, কিন্তু এইসবের আড়ালে মেরিনের মনের কষ্টটাও অনুভব করেছে। মেরিনের কষ্টে নীর 1000 গুণ বেশি কষ্ট পেয়েছে। যেদিন মেরিনের চোখে বেশি কষ্ট দেখত, সেদিন রাতে নীর মেরিনদের বাসায় চুপি চুপি গিয়ে মেরিনকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। মেরিনের মুখে হাসি ফুটিয়েছে। দেখতে দেখতে মেরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। কিন্তু পাড়া প্রতিবেশীদের এদিকে নীর আর ওদিকে মেরিনের বিয়ে নিয়ে মাথা ব্যথা উঠলো। তখন নীর একটা প্ল্যান বানালো। তোর ভাইয়া, তুমি কি আমাকে ছোট ভাই ভাবো? তাহলে আমার জন্য একটা কাজ করতে হবে। আমার বিয়ের ঘটকালি খুব সহজ। কবি ফয়সাল খানের একমাত্র মেয়ে
মেরিন বন্যা খানের সাথে আমার বিয়ের ঘটকালি। সে এক লম্বা কাহিনী, অন্য একদিন বলবো। ভোর নিহালের মাথায় নীরের জন্য মেরিনের কথাটা ঢুকায়। বাকি সব তো নিহালই করেছে। বিয়ের পর তো রোজ নীর মেরিনকে দেখে আহত নিহত হয়েছে, কোনো রকমে নিজেকে সামলেছে। মেঘ সেদিন যখন জানতে পারলো যে নীরে ডার্ক চকলেট, সেদিন সত্যিই রাগ করেছিল, তাই মেরিনকে নিয়ে গিয়েছিল। কিন্তু পরদিন যখন নীরের সত্যিটা জানতে পারলো তখন মেঘ মনে মনে অনেক খুশি হলো। তবুও দুই পাগলকে একটু সাহায্য করার জন্য মেঘ নাটকটা করলো, যেন মেরিন বুঝতে পারে যে নীরকে কতটা ভালোবাসে। আর যখন অধরা সত্যি জানতে পারলো তখন খুশি হয়ে গেল। সকালে নীর মেরিনকে খাইয়ে দিচ্ছে। তুমি বড্ড সেলফিশ। তাতে আমার বাপের কি? তোমার বাপের কিছু না, বাট আমার তো অনেক কিছু। যেমন? যেমন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আর তুমি? তো কি করব? আপনাকে খাওয়াতে গেলে আপনি পারলে আমার হাতে খেয়ে ফেলেন। তখনই কলিং বেল বাজলো। এই রে, এখান থেকে এক পাও নড়বে না। কেন? কারণ আমার মনে হচ্ছে তোমার জল্লাদ ভাইয়া আসছে। খবরদার আমার ভাইকে জল্লাদ বলবেন না। শাট আপ। নীর গিয়ে দেখলো মেঘ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মেঘকে নীরের সাক্ষাৎ জম মনে হচ্ছে। আমার বোন কোথায়? আমি কিভাবে জানবো? ভাইয়া আমি এখানে। মিষ্টি বাচ্চা। মেরিন দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরলো। উফ, বউ পেয়েছি কপাল গুনে। এমন বউ পাওয়ার থেকে একটা গাধা পাওয়া অনেক ভালো। মিষ্টি বাচ্চা, তুমি ঠিক আছো তো? জানো ভাইয়া, কালকে রাতে না ওনার সেই বিশ্ব বখাটে বন্ধু আমাকে তুলে নিয়ে এসেছে। ওরে লে, কাঁদে না শোনা। আর নীর, তোমার সাহস থেকে আমি জাস্ট অবাক হচ্ছি। তোমাকে বলেছিলাম মিষ্টি বাচ্চা থেকে দূরে থাকতে, আর যেন ভুলেও তোমাকে আমার বোনের ত্রিসীমানায় না দেখি। চলো মিষ্টি কলেজা। মেরিন মহা আনন্দে মেঘের সাথে যাচ্ছে। নীর ওদের পথ আগলে দাঁড়ালো। দাঁড়াও ভাইয়া, আমার মেরিনকে, আমার মোহ পাখিকে আমার কাছে থেকে কেউ নিয়ে যেতে পারবে না, এমনকি তুমিও না। ও রিয়েলি? নীর একটানে মেরিনকে মেঘের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ইয়েস রিয়েলি, তুই মেঘ হতে পারো, তবে মনে রেখো আমিও বর্ষণ। বন্যা কেবল বর্ষণেনি, তাই বন্যাকে বর্ষণ থেকে আলাদা করার শক্তি আল্লাহ ছাড়া কারো নেই। এখনই দেখা যাবে বন্যাকে বর্ষণ থেকে নাই বা আলাদা করতে পারলাম, কিন্তু বর্ষণকে তো বন্যা থেকে আলাদা করতে পারি। বলেই মেঘ গান বের করে নীরের কপালে ঠেকালো। এখন তো আলাদা হতেই হবে। ভাইয়া শুটটা আমি করি। নিশানা ভুল হলে কিন্তু হবে না। আহারে বেচারা। বলেই মেরিন ট্রিগার প্রেস করলো, কিন্তু তার ভেতর থেকে বুলেট না গোলাপ বের হলো। মেরিন গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ মাই ডার্ক চকলেট। কি হলো, এত ব্লাশিং এর কি আছে? আমি এতক্ষণ বসে থাকবো এভাবে? নিজেকে কি স্টার প্লাসের কোনো নতুন বউ মনে করেছেন? যে এত ব্লাশ করছেন, তাড়াতাড়ি ফুলটা নিয়ে আমাদেরকে উদ্ধার করুন। আমার হাঁটু ব্যথা হয়ে গেল। বেশ হয়েছে, থাকো এইভাবে। যদি বসে থেকে থেকে আমার পা ব্যথা হয়ে যায় তবে? আমি কোলে নিয়ে ঘুরবো। সবাই হেসে দিল। নীর মেরিনের হাতের ফুল নিয়ে বলল, আই লাভ ইউ টু। আর সবাই তালি দিল। সরি, আসলে সেদিন ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম, কিন্তু কি করতাম বলো তো? মিষ্টি বাচ্চা যে আমার কলিজার টুকরা, কিন্তু যখন বুঝতে পারলাম যে মিষ্টি বাচ্চা তো আমার কলিজার টুকরা মাত্র, কিন্তু মেরিন যে নীরের সম্পূর্ণ কলিজাটাই, আমি এমন কাউকেই তো চেয়েছিলাম আমার মিষ্টি বাচ্চার জন্য। আর আমি তো এই কারণেই ধরে বেঁধে নীরের সাথেই বিয়েটা দিলাম। বলে কবির নীর হাই ফাইভ দিল। বাবা তুমি জানতে? তা নয় তো কি, ভুলে যাও না মেঘ, মেরিন আমি তোমাদের বাবা। ডার্ক চকলেটকে তো আমি সেদিন থেকেই চিনি, যেদিন সে আমার মেয়েকে দেখে চাঁদ মেরে দিল গানটা গেয়েছিল। বলেই কবির নীর হাই ফাইভ দিল। 6 মাস পর নীরের দাদু ভাই দিদার 55তম ম্যারেজ অ্যানিভার্সারি। ঘরোয়াভাবে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম চলাকালীন হঠাৎ অধরা মাথা ঘুরে পড়ে গেল। অধরা? ডক্টর চেক আপ করছে। মেরিন ফিসফিস করে নীরকে বলল, শুনুন না ডার্ক চকলেট, কি? ভাবির সত্যি সত্যি কিছু হয়ে যায়নি তো? হোয়াট রাবিশ? না, আমি মুভিতে দেখেছি যে মিথ্যাটা সত্যি হয়ে যায়। শাট আপ, জাস্ট শাট ইওর মাউথ আপ। ডক্টর বের হলো। আমার অধরা। কংগ্রাচুলেশন মিস্টার ম্যাক, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? মেঘ ডক্টরকে কোলে তুলে ঘুরতে লাগলো। মেরিন তো খুশিতে লাফাতে লাগলো। আমি ফুপ্পি হব, আমি ফুপ্পি হব, ধিনাক ধিনাক।
কি গো সতীন, আমরা কবে রাজকন্যা বা রাজপুত্র পাবো? রাজপুত্র রাজকন্যা, কিন্তু দিদা এই রাজা রানী প্রথা না বাতিল? তবে লন্ডনে তো আছে, জাপানেও আছে। কিন্তু দিদা রাজকন্যা রাজপুত্র দিয়ে কি করবে? মাটি চাপা দেবে, এরপর ওদের গাছ হবে, দেন সেই গাছ থেকে একের পর এক রাজকন্যা রাজপুত্র পাওয়া যাবে। সত্যি? হা হা হা, ইডিয়ট। পরদিন সকালে 2 দিন পর রাতে নীর কোর্ট থেকে ফিরল। বুঝতে পারলো যে মেরিনের মনটা খারাপ। নীর বারান্দায় চাঁদের আলোতে মেরিনকে কোলে নিয়ে বসলো। আমার বউটার মন খারাপ কেন? আমি না আজকে টিভি দেখছিলাম। টিভি দেখে মন খারাপ? দেখুন না, ডার্ক চকলেট টিভিতে মা হওয়া টাওয়া নিয়ে একটা প্রোগ্রাম চলছিল। তো ওটাতে বলল যে প্রেগনেন্টের টাইমে নাকি মেয়েদের মা বাবার স্নেহ আর সান্নিধ্যের অনেক দরকার হয়, স্পেশালি মায়ের। তা না হলে নাকি প্রেগনেন্ট লেডির মুড অফ থাকে, আর যেটার ব্যাড এফেক্ট বাবুর উপরে পড়ে। তো কি তো তো করছেন শুনি, যত সব। দেখি ছাড়েন। ছাড়বো কেন? আমারও যে একটা বাবু চাই, একটা ছোট্ট মেরিন চাই যে আমার বাবুর আম্মু। সেদিন তো খুব বলেছিলে। মেরিন লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। 3 দিন পর আজকে অধরার জন্মদিন। মেরিন নিজের হাতে কেক বানিয়েছে। অধরা, হুম। তুমি আমাদের সবাইকে শ্রেষ্ঠ গিফট দিতে চলেছো, তো আমাদেরও তো অধিকার আছে তোমাকে রিটার্ন গিফট দেওয়ার। অধরা মুচকি হেসে বলল, হুম। তাহলে ভাবি তুমি চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ গিফট আছে, যেটা নীর মেরিনের তরফ থেকে। কি? আগে চোখ বন্ধ করো তো। অধরা চোখ বন্ধ করলো। 1 মিনিটের মধ্যে চির মিষ্টি সুরে শুনতে পেল, শুভ জন্মদিন বাবাটা, হ্যাপি বার্থডে ডিয়ার। ভাবি আমার জন্যই তো সব, তাহলে আমার জন্য ওনাদের ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমারও মিষ্টি বাচ্চা। ও ডার্ক চকলেট, ও ডার্ক চকলেট। নীল ল্যাপটপে মুখ বুজেই বলল, কি? আমারও বাবু লাগবে। হুম। কি বলুন, কবে দিবেন? সময় আসুক। কিসের সময়? যেদিন আমার বউটা বাচ্চা থেকে বউ হবে সেদিন। মানে কি? হ্যাঁ মানে কি? আমি কোন দিক দিয়ে বাচ্চা? সব দিক দিয়ে। শাট আপ। আমার চাই মানে চাই, চাই এক্ষুনি চাই। আরে কাঁদছো কেন? আমার জামাই আমাকে বাবু দেয় না। নীল ভালো মতোই জানে যে মেরিনের এই ট্যাটে আর বন্ধ হবার না। তাই নীল ল্যাপটপ রেখে মেরিনের সাথে রোম্যান্স শুরু করলো। কারণ এই ছাড়া মেরিনের ট্যাটে জীবনেও থামবে না। সবাই হসপিটালের ওটির বাইরে বসে আছে। আল্লাহ যেন টুইন হয়। আল্লাহ? কিভাবে টুইন হবে? উফ, চুপ থাকুন তো। আল্লাহ যেন টুইন হয়। আরে টুইন যে হবে সেটা তো জানাই আছে। ও হ্যাঁ, তাই তো। আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আর শুনুন, আমারও টুইন বেবিই লাগবে কিন্তু। হাই রে। তখন ডক্টর বেরিয়ে এলো। কংগ্রাচুলেশন, একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। মেরিনের খুশি আর দেখে কে। ফুপ্পি হওয়াতে যতটা না খুশি তার থেকে বেশি খুশি একটা ছেলে একটা মেয়ে হয়েছে বলে। সবাই ভীষণ খুশি। ছেলের নাম রাখা হলো তিশান আর মেয়ের নাম তিশা। কিছুদিন মেরিন খানবাড়িতেই ছিল, পুচকো 2টার সাথে। অবশ্য নীরও ছিল। বাসায় ফেরার পরও মেরিন যখন মন চাইতো তখন চলে যেত তিশানকে দেখতে। কিছুদিন পর গভীর রাত নীর মেরিনকে নিয়ে একটা খুব বাজে স্বপ্ন দেখলো, যা দেখে নীরের ঘুমটাই ভেঙে গেল। দেখলো মেরিন ওর বুকের উপর এলোমেলো হয়ে বাচ্চাদের মতো শুরু হয়ে আছে। নীর একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এরপর মেরিনের চোখে মুখে ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। এই স্বপ্ন যেন কিছুতেই সত্যি না হয় আল্লাহ। আমি আমার মোহ পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। সকল বিপদ আপদ যেন ওর কাছে আসার আগে আমি সেগুলোকে বুকে নিতে পারি। আমি থাকি আর না থাকি, ও যেন সুস্থ সালামত থাকে। স্বপ্নটা দেখে নীরের মনে মেরিনকে হারানোর ভয় ঢুকে গেল। তাই পরদিন থেকে নীর সারাক্ষণ মেরিনকে চুকে চুকে রাখে। বাসার বাইরে 1000টা গার্ড রেখে দিল। খুব বেশি প্রয়োজন ছাড়া মেরিনকে বাইরে যেতে দেয় না। আর যেতে দিলেও নিজের সাথে করে নিয়ে যায়, নিয়ে আসে। আচ্ছা, আপনার কাহিনী কি বলুন তো? কিসের কাহিনী? কদিন ধরে এমন আজব ব্যবহার করছেন কেন? আমাকে এত চোখে চোখে রাখার কারণ? আমার ইচ্ছা। আরে রাখেন আপনার ইচ্ছা। আমার নিজেকে একটা কয়েদি মনে হচ্ছে। আমার এভাবে ভালো লাগে না। না লাগলেও কিছু করার নেই। দিন
কিছু তো একটা ঘাপলা আছে, এমন করার কারণ কি? এক কাজ করি, গার্ডগুলোকে ফাঁকি দেওয়ার জন্য গেট আপ নেই, তারপর বের হই। আমাকে আটকে রাখা? এদিকে নীর সিসিটিভি ক্যামেরাতে সব দেখছে। তো মেরিনকে বিয়ে করার আগের দিনই ও ঘরে সিসিটিভি ক্যামেরা রেখেছিল। আল্লাহই জানে এখন আবার কি করবে। মেরিনের মুখে কালিটালি মেখে বিদঘুটে শ্বাস দিয়ে মেন গেটের কাছে গেল, যেখানে গার্ডরা দাঁড়ানো। এই যে ভাই সাহেব, আমার একটু বাইরে যাইবার দিয়েন তো। যাও। কণ্ঠ এমন কেন? চোখটা তুলে দেখো। মেরিন আবালের মতো একটা হাসি দিল। নীর মেরিনকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে গেল। মেরিন রোজ কিছু না কিছু করে বাড়ি থেকে বের হওয়ার জন্য কিন্তু পারে না। কিছুদিন পর অনেক জেদ করে মেরিন খান বাড়িতে গেছে। নীরও গিয়েছিল, কিন্তু ওর অফিস থেকে একটা জরুরি ফোন এসে পড়ায় নীরকে একটু যেতে হলো। নীর গেলেও 10 মিনিট পর পর মেরিনকে ফোন করছে, কিন্তু একবার ফোন দিল তখন মেরিনের ফোন বন্ধ পেল, তাই ল্যান্ডলাইনে ফোন করলো। এরপর কণিকার মোবাইলে ফোন করলো। দ্বিতীয়বার ফোন করার পর কণিকা ফোন ধরলো, প্রচণ্ড শব্দ আসছে। আম্মু, মেরিন কোথায়? জবাবে নীর যা শুনতে পেল তা সত্যি ভয়ঙ্কর। ও শুনল হসপিটালে যাচ্ছে, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কথাটা শুনতেই নীরের হাত থেকে মোবাইল পড়ে গেল। নীর হাঁটু ভেঙে বসে পড়ল। মেরিন? নীর সবকিছু ফেলে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। না, এমন হতে পারে না। ও কেন এমন করলো? ও কি জানে না আমি মরে যাব ওকে ছাড়া? তবুও কিছুদিন যাবৎ ডমিনেট করেছি বলে। হসপিটালে নীর পাগলের মতো দৌড়ে ঢুকলো, দেখলো সবাই দাঁড়িয়ে আছে। মেরিন? মেঘ হাত দিয়ে ইশারা করতেই নীর 1 সেকেন্ডও দেরি না করে ভেতরে ঢুকলো। দেখলো মেরিন শুয়ে আছে, হাতে ক্যানোলা। মেরিন তাকিয়ে দেখে নীর। মেরিন উঠে বসলো, চোখে মুখে ভয় স্পষ্ট। নীর দৌড়ে গিয়ে মেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। উনি এমন বিরহ প্রেমিকের মতো কাঁদছেন কেন? কি হয়েছে? একটুর জন্য এত রিয়্যাক্ট করার কি আছে? না বাবা থাক, জিজ্ঞেস করব না, পড়লে কপালে দুঃখ আছে। এমনটা করার আগে তুই একবারও আমার কথা ভাবলি না? আমি কি নিয়ে বাঁচবো? তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে রে? এতটুকু রক্ত গেলে কেউ মরে? তাহলে অত। আর বলতে পারলো না, কারণ নীর ঠাস করে একটা থাপ্পড় মারলো। এতটুকু রক্ত? তুমি সুইসাইড করতে গেলে কোন সাহসে? হ্যাঁ বলো, ফাজিল মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ডার্ক চকলেট মারলো, তাও কোনো কারণ ছাড়া। ওই চুপ, আবার থাপ্পড় মারবো। সুইসাইড অ্যাটেম্প্ট করেছে আবার বলে কোনো কারণ ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আমি কখন সুইসাইড অ্যাটেম্প্ট করলাম? আম্মু, আমার ডার্ক চকলেটের মাথা খারাপ হয়ে গেছে। নীর আরেক গালে আরেকটা থাপ্পড় মারলো। আরেকবার ভেবে করলে আরেকটা লাগাবো। কিন্তু ঠোঁট উল্টিয়ে ঠিকই কাঁদতে লাগলো। ভীষণ কিউট লাগছে। নীর মুচকি হেসে মেরিনকে বুকে জড়িয়ে নিল। কেন বোঝো না যে তুমি আমার দুনিয়া? কেন সুইসাইড অ্যাটেম্প্ট করলা? মেরিন কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। আমি সুইসাইড অ্যাটেম্প্ট। আবার মিথ্যা? আমি সত্যি বলছি। নীর মেরিনকে বুক থেকে উঠালো, মেরিনের গালে হাত রাখলো, এরপর চোখে চুমু দিল, বলল, তুমি করনি তো কে করেছে? মেরিন বাম হাত দিয়ে ইশারা করলো। নীর মেরিনের হাত বরাবর তাকালো, দেখলো যে পাশে আরো একটা বেড, যেটাতে ইয়া শুয়ে আছে। ওর চোখ বন্ধ, মানে অজ্ঞান। এরপর সব দিক খেয়াল করে দেখলো যে মেরিন ইয়াকে রক্ত দিচ্ছে, নীর অজ্ঞান। আসলে ঘটনাটা হলো এই যে নীর মেরিনের ব্রেকআপের পরে যে ইয়াও ইমানের সাথে ব্রেকআপ করেছিল সেটা আগেই বলেছি। তো এখন মেরিনের বিয়ের কিছুদিন আগে ইয়ার এঙ্গেজমেন্ট হয়েছিল। 5টা বছর ইয়া বহু কষ্টে ইমানকে বলেছিল, কিন্তু মেরিনের বিয়েতে আবার ইমানকে দেখে ইয়ার দিন দুনিয়া ঘুরে গেছে। ওর বাবাকে বিয়ে এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলতে পারছিল না, কারণ এঙ্গেজমেন্টের আগে ওর বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল যে ও কাউকে ভালোবাসে কিনা। তখন ইয়া না করেছিল, কিন্তু ইমানকে দেখে যে ভালোবাসা আর আটকে রাখতে পারেনি। ওর অবস্থা এমন যে ও ইমানকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আবার সবকিছু ছেড়ে ইমানের কাছেও চলে আসতে পারবে না। এতে ওর বাবার সম্মান মাটির সাথে মিশে যাবে। যে বাবা ওর ভালোর জন্য দ্বিতীয় বিয়ে করেনি, সে বাবাকে কষ্ট দেওয়া ওর সম্ভব না। সেই সাথে ইমানও ইয়াকে রাগ দেখিয়ে বিয়ের জন্য রাজি হয়েছে খালাতো বোনকে। মেরিনের বার্থডেতে ইমান ওর ফিয়ন্সেকে নিয়ে এসেছিল, যা দেখে ইয়া মেনে নিতে পারেনি। নানা চাপে পরে বাধ্য হয়ে ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। সেটার খবর শুনেই মেরিনার দূরে হসপিটালে আসছিল। নিয়ে যখন কণিকাকে ফোন করলো তখন গাড়িটা যে জায়গায় ছিল সেখানে অনেক মাইকিং টাইকিং হচ্ছিল, যার জন্য নীর ভুল শুনেছে। অ্যাকচুয়ালি কণিকা বলেছিল মেরিন হসপিটালে যাচ্ছে, ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই ইয়া ওয়ার্ডটাই নীর শুনতে পাইনি। 2 দিন পর রাতে। আচ্ছা ডার্ক চকলেট, একটা কথা বলুন না, কি? ইমান ভাইয়া আর ইয়ার ব্রেকআপ কেন হয়েছিল?
ইয়া কেন ইমান ভাইয়াকে ছেড়ে এসেছিল? শুনলে কষ্ট পাবে না তো? হুম। তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। মানে? নীর সবটা বলল। ইয়া আমাকে এত ভালোবাসে? আমার নিজের বোন থাকলে সেও হয়তো আমাকে এত ভালোবাসতে পারতো না। ওর জায়গায় আমি থাকলে হয়তো এমন করতাম না। হয়তো এদেরই নাম বেস্ট ফ্রেন্ড। হুম। আচ্ছা, ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট কেন করলো? মেরিন বলল। আল্লাহ গো, এত ঘাপলা, এত প্যাচ। হুম। হাসির কিছু বলেছি? হুম। হাসো হাসো। প্ল্যান তো তোমাকে বানাতে হবে না, সেটা তো আমাকেই করতে হবে। কিসের প্ল্যান? ইয়া ইমানকে মিলানোর প্ল্যান। আজব নসিব আমার, গত 6-7 বছর ধরে প্ল্যানই বানাচ্ছি। প্রথমে নিজের ভালোবাসাকে প্রপোজ করার প্ল্যান, নিজের জিএফ রোজ 2 বার হলেও ব্রেকআপ করতো সেটাকে ঠিকঠাক করার প্ল্যান, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য প্ল্যান, নিজের বিয়ে করার প্ল্যান, বউয়ের মনে নিজের নামে সন্দেহ ঢোকার প্ল্যান, বউকে তার পছন্দের জায়গায় হানিমুনে নেয়ার প্ল্যান, ভাইয়া ভাবির প্যাচা প্লাস বিয়ের প্ল্যান, এখন আবার ইয়া ইমানের বিয়ের প্ল্যান। আমার নিজেকে প্ল্যান গুরু মনে হচ্ছে। মেরিন নীরের গলায় জড়িয়ে ধরে বলল। প্ল্যান গুরু কিনা জানি না, তবে লাভ গুরু বলা যায়। নীর মেরিনের নাক টেনে বলল। তাই বুঝি? হুম। তবে আমার মনে হয় না ইমান ভাইয়া আর ইয়ার বিষয়ে কোনো ভয়ানক প্ল্যান বানানোর দরকার নেই। আঙ্কেল মানে ইয়ার বাবা ভীষণ ভালো আর পলাইট, ইয়াকে অনেক কাদর করে। তবে তাই আঙ্কেলকে বুঝিয়ে বললেই হবে। আমি কালই বাবাকে বলতে বলবো। বাবা কেন বলবে? ছেলেটা কি বাবার নাকি? মানে? আরে বাবা বলবে কেন, বলবে আঙ্কেল, মানে ইমানের বাবা। ও হাম কিন। আর কোনো কথা না, আমাকে আমার কাজটা করতে দাও। বলেই মেরিনকে নিজের সাথে মিশিয়ে এসে বিখ্যাত তিলটাতে কিস করতে লাগলো। ইয়া ইমানের এঙ্গেজমেন্টের দিন, মানে রাত। ইয়াকে মেরিন নিজের হাতে সাজিয়ে দিচ্ছে, আর ইমানকে নীল। দুজনকেই নীল পরানো হচ্ছে, অথচ ওরা দুজনের কেউই জানে না যে ওদের এঙ্গেজমেন্ট ওদের সাথে। ইমান জানে যে ওর খালাতো বোনের সাথে ওর এঙ্গেজমেন্ট, আর ইয়া জানে আজকে ওর কাবিন। কিরে মাম্মা, আজকে তোমার পাঞ্চিনি, কিন্তু মুখ কেমন করি রাক্ষস যান, তোমরা কেউ যেন বুড়ি গঙ্গায় চুবাইতে নিয়ে যাচ্ছি। তুই চুপ থাকবি? ওই কথা কম বলো তো, রেডি করতে দে। এই কারণে তো বলি নীরবকে দেখলেই মাইয়া কিল্লায়, এত ক্যালাস খায়। এই তো সাজিয়ে গুজিয়ে বের হয়, মাইয়ারা আহত নিহত হয়। এখন তুই নিহত না হতে চাইলে চুপ থাক। ওই স্ট্রবেরি ক্ষীর আমাদেরও এঙ্গেজমেন্ট, এই তো আমাদের এমন শাসনি। খবরদার, যদি আরেকবার স্ট্রবেরি ক্ষীর ডেকেছিস, ওই নামে আমাকে কেবল আমার বউ ডাকবে। ওরে আমার বউ, আল্লাহ রে। নীর, মেঘ সাংঘাতিক রেগে আছে, আর অধরা তোকে মাথা ঠান্ডা করতে বলেছে। এই সবাই চুপ 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 চুপ। ইমান কাকু যে পাঠার বলি থুকু থুকু বলির পাঠা হতে যাচ্ছে, সে কিছু বলতে চাই, বলুন প্লিজ। নীর, ওরে বসতে বল। ওকে ওকে, আমি চুপ চুপ চুপ। দেখো না, আমি বিয়েতে রাজি হয়েছি জেনেই ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, আর যদি এঙ্গেজমেন্ট এর কথা শুনে তাহলে কি করবে? আমার বাপের মাথা করবে। যেই মেয়ে তোকে ভুলে এঙ্গেজমেন্ট করেছে তুই তার কথা ভাবছিস? আমার মনে হয় ইয়া কখনো তোকে ভালোই বাসেনি। নীর, ওদিকে তুই এমন ভাবে কান্না করছিস যেন তোর বিয়ে কোনো চিড়িয়াখানার পেতনির সাথে বিয়ে হচ্ছে, যে তোকে হানিমুনে নিয়ে যাবে সূর্যের দেশে। ওই থাম তো, সাজাতে দে তোকে। সব কান্না এখন কাঁদলে বিদায়ের সময় কি কাঁদবি? তখন না কাঁদলে মানুষ কি বলবে বলতো? কি আর বলবে, বলবে ডিজিটাল বউ। তবে আফসোস, আমি ডিজিটাল বউয়ের টাইটেলটা পাইনি। ভীষণ কান্না আসছিল, আহারে বেচারি আমি। 3 ঘন্টা পর ইয়া ইমান যখন জানতে পারলো যে ওদের এঙ্গেজমেন্ট, তখন খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এঙ্গেজমেন্টের কিছুদিন পর ওদের বিয়ে হলো। আর কি লিখবো? ইয়া ইমান অধরা মেঘ, অ্যান্ড নীর মেরিনের মিল তো হয়েই গেল। এক কাজ করি, ওদের বেবি হওয়াটাও দেখায়। বেশ কিছুদিন পর নীর অফিস থেকে ফিরলো, রুমে গেল, আর গিয়ে অবাক হয়ে গেল, কারণ সারা ঘর কালারফুল মোমবাতি দিয়ে সাজানো। হালকা পাতলা ফুলও আছে, সেই সাথে ছোট্ট টেবিলটাতে একটা ছোট্ট কেকও রাখা আছে।
নীরের মুখে হাসি ফুটলো। নীর এগিয়ে গেল, তখন পেছন থেকে মেরিন এসে নীরকে শক্ত করে জড়িয়ে ধরলো। বড় বেশি ভালোবাসি। নীর মেরিনের হাত ছোড়া নিয়ে কিস করলো, এরপর মেরিনের দিকে ঘুরলো। আর ঘুরে তো কারণ মেরিন লাল রঙের একটা শাড়ি, অ্যাকচুয়ালি বেনারসি। অনেক সুন্দর লাগছে মেরিনকে। নীর ঘোর লাগা চোখে মেরিনকে দেখতে লাগলো। মেরিন নীরের চোখের পাতায় হাত রেখে বলল, আমি তো চোখ বন্ধ করে থাকুন, না হলে আমি আমার কথা বলতে পারবো না। নীর আবার মুচকি হাসলো। বলতে হবে না। নীর চোখ থেকে মেরিনের হাত সরিয়ে মেরিনকে ঘুরিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখলো। এরপর মেরিনের পেটে হাত রেখে বলল, আমাদের জুনিয়র আসছে, তাই তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার যে বউ গত 2 বছরে ভুলেও আমাকে এমন সারপ্রাইজ বা গিফট কিছুই দেয়নি। সে এমন কিছু করলো কোনো কারণ ছাড়াই, আর কারণটা হলো তার টুইন বেবি চাই। এসব করার কারণ হলো যেন আমি খুশি হয়ে রোজ কিছু না কিছু জোর ফল নিয়ে আসি। কি চালাক গো আপনি। নীর মেরিনের ঘাড়ে কিস করে বলল, থ্যাংক ইউ। ভাবতেও পারিনি বাবা হওয়ার খবরটাও এতটা আনন্দের। মেরিন একটা মিষ্টি হাসি দিল। পরদিন সবাই জানতে পারলো আর আনন্দের ঢল নামলো। নীর মেরিনের খেয়াল এমনভাবে রাখতে লাগলো যেন মেরিন একটা নবজাতক শিশু। তবে মেরিনের প্রেগন্যান্সি এর 8-9 মাস নীরের উপর ভূমিকম্প, সুনামি, সিরর, আইলা, ফণি, বুলবুল কি যায়নি। মেরিনের অত্যাচারে নীর পাগল প্রায়, তবুও নীর কোনো বিরক্ত হয়নি। মেরিনেরও টুইন ছেলে মেয়ে হলো, নির্বল নিরাম। বাবু হওয়ার পরও নীরের শান্তি নেই। রাতে ওদের খাওয়ানো, চেঞ্জ করানো, ঘুম পাড়ানো সব ওকেই করতে হয়। ওকে মোট 3টা বাচ্চা সামলাতে হয় 4 বছর পর। মামনি কি? দেখো, নিলাম না আমার চকলেট খেয়ে ফেলতে। ভালো হয়েছে, তাতে আমার বাপের কি? না মামনি, ভাইয়া মিথ্যা তো বলতেছে, আমি ওই আমলাটা খেয়েছে। আরো ভালো। মামনি, সব সময়ের মতো তুমিই খেয়ে ফেলোনি তো? একদম ধরে করলা খাইয়ে দিব বাজে কথা বললে। আমার কি চকলেট নেই যে তোমাদেরটা খাবো? আমার বাবা, ভাইয়া আর জামাইয়ের কি চকলেট কেনার টাকা নেই যে আমি তোমাদেরটা খাবো? ধমক খেয়ে 2 ভাই বোন কানাকানি করতে লাগলো। মনে হয় মামুনিই খেতে। তখন নীর এলো। বাচ্চারা দুজনই পাপা করে নীরের দিকে দৌড়ে গেল আর সব বলল, এই রে, এই স্ট্রবেরি ক্ষীর না আবার বাচ্চাদের সত্যিটা বলে দেয়। বাচ্চারা তোমাদের চকলেট কে খেয়ে ফেলেছে জানো? কে? নীর ইশারা দিয়ে বলল, তোমাদের মামনি। চলো মজা দেখাই। না আম্মু, ডার্ক চকলেট দূরে থাকুন। 2 বাচ্চা আর নীর মিলে মেরিনকে সুরসুরি দিতে লাগলো আর মেরিন খিলখিল করে হাসতে লাগলো। এভাবে আনন্দের সাথে নীর মেরিনের জীবন চলতে লাগলো। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।